এই অনুষ্ঠান আমরা শুরু করছি। যে কোনো শুভ কাজের শুরুতে অন্তরের অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন। আমাদের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা আজ সেই আলোর গান দিয়ে এই সমাজীয় অনুষ্ঠান সূচনা করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করতে আসছে আমাদের এনএসএস প্রিয়াঙ্কা, রওনা, দৃশা, শামিয়া, আখি, বিশ্বজিৎ, স্নেহা, সঞ্জনা, মিতা, পাপ্পু, শোভানা, শালিনী এবং শ্রীজা। তোমাদের সকলকে এবার আসার জন্য অনুরোধ করছি।
বিচার হবে কার এ মানুষ আজকে বিশেষ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সমালোচক হিসেবে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের মাননীয় অধ্যাপিকা ডক্টর পূর্ণবিকাশ মহাশয়। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর তাপস দাস মহাশয়। তাকে সহযোগিতা করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি দীপা বাজার এবং সোনালী গাড়ি। ধন্যবাদ স্যার এবং আমাদের ভলান্টিয়ার। এবার আমরা বরণ করে দেব আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসসি ডক্টর অর্ণব ভট্টাচার্য মহাশয়। তাকে বরণ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো আজকের সভার সভানেত্রী ডক্টর পূর্ণবিকাশ মহাশয়। তাকে সহযোগিতার জন্য মঞ্চে রাখছি আর্থিক মজুমদার এবং মনীষা সরকার। এইখানটায় হাত দিও না, ঠিক করবি। ধন্যবাদ স্যার এবং ম্যামকে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অভিজিৎ দাস মহাশয়। স্যারকে বরণ করে দেওয়ার জন্য আমি পুনরায় ডক্টর পূর্ণবিকাশ মহাশয়কে অনুরোধ করছি। এই বরণে সহযোগিতার জন্য স্নেহা দাস এবং সুনীতা মণ্ডলের নাম আমি ঘোষণা করলাম। লাইভ মানে কি ভেবেছি কিনা
বিভাগের অধ্যাপিকা ডক্টর পূর্ববিলাস মহাশয়। আজকে থেকে যে স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে সেখানে আমার আজকে এই জায়গায় দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের অধ্যাপক স্যার আজকে প্রশাসনিক কারণে বিকাশভবন গেছেন। উনি আমাকে কালকে করলেন থাকতে পারছেন না। আমাদের মধ্যে এনএসএস এর ডিভিশনাল ডিরেক্টর আসবেন। আপনি অবশ্যই দেখি ওনার যাতে আত্মীয়তার কোনো সমস্যা না হয় কারণে আজকে আমরা এনএসএসের যে স্পেশাল ক্যাম্প, এই স্পেশাল ক্যাম্প করার সৌভাগ্য শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় যার কারণে পেয়েছে, সেই বিশেষ অতিথিকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, অগ্নিবীর স্যার। তাকে আমরা আমাদের শহীদ নুরুল ইসলাম কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে এই মফস্বল এরিয়া বলবো না, অত্যন্ত গ্রামের একটি কলেজে উনি এসছেন এই স্পেশাল ক্যাম্পের উদ্বোধন করতে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। শুধু তাই নয়, আজকে আমাদের যে স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে, এটা তো এই স্পেশাল ক্যাম্পের জন্য যে আমরা এই জায়গায় আমরা এসে পৌঁছেছি, এটা একদিনে হয়নি। আমি ধন্যবাদ জানাই আমাদের এনএসএস এর কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর তাপস দাসকে। ও আমার ফিলোসফি এক অধ্যাপক, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কি অনলস পরিশ্রম করছে এনএসএস টিমটাকে বা এনএসএস এর যে ইউনিট শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে একে আরো 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 এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই কারণেই আমরা এই স্পেশাল ক্যাম্পের একটা জায়গা খুঁজে পেয়েছি। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়কে স্পেশাল ক্যাম্প করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে আমাদের এই ইউনিটের জন্য বা এই ইউনিটের কাজের জন্য, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমি প্রতিদিন দেখি আমাদের এনএসএস এর ভলেন্টিয়াররা যেভাবে পরিশ্রম করে কলেজের এনএসএস ইউনিটকে মানে সুদূর প্রসারী করার জন্য, তার নাম এনে দেওয়ার জন্য যেভাবে অনলস পরিশ্রম করছে। কালকেও দেখছিলাম 4টে বাজে তখনও তারা আলপনা দিচ্ছে। তারপরে কটা পর্যন্ত করেছে জানি না, হয়তো এনএসএস ইউনিটের কোঅর্ডিনেটর বলতে পারবে সে ছিল। তাদের সামান্য টিফিন দিতে না পারলেও তারা বলে না যে আমাদের টিফিন দেওয়া হচ্ছে না, আমরা কেন থাকবো। এটা শুধু স্পেশাল ক্যাম্পের জন্য না, যে কোনো ছোট্ট ছোট্ট এনএসএস এর ইউনিটের কাজ যখন এনএসএস কোঅর্ডিনেটর বলছে, সঙ্গে সঙ্গে তারা হাজির। আমি ধন্যবাদ দেব আমাদের এনএসএস ইউনিটে যারা সদস্য, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন, তাদেরও অনলস পরিশ্রম আমরা চোখে দেখি, কন্টিনিউয়াস তারা কাজ করছে। আমরা গর্বিত যে উত্তর চব্বিশ পরগনার একটা কলেজকে স্পেশাল ক্যাম্প করার জন্য আমাদের কলেজটাকে ওনারা চুজ করেছেন। এই জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের ইউনিট যেন আরো প্রশস্ত হয়, আরো অগ্রসর হয়, আরো এগিয়ে যেতে পারে, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এই আইকিউসি কোঅর্ডিনেটর অর্ণব স্যার আছেন, আমাদের আরো অধ্যাপক অধ্যাপিকা আছেন, তাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামের কথা সূত্রে ধরেই বলি, এই যে এনএসএস এর যাত্রাপথ চলছে, তার কিন্তু একটা অন্যতম কাণ্ডারি আমাদের ম্যাডাম। আমি পিছনে ইতিহাস কোনো তুলে ধরছি না, তবে আজকে এই নতুন যাত্রার প্রধান কাণ্ডারি বলা যেতে পারে ম্যাডামকে। এছাড়াও এনএসএস আমরা একটা টিম, আমরা সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী, আমরা সবসময় একসঙ্গে কাজ করতেই বিশ্বাসী। এবার আমরা সাহিত্যের আঙিনায় প্রবেশ করতে চলেছি। সমাজসেবার একটি বড় অংশ হল সামাজিক কুফলগুলোর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। তেমনি একটি জ্বলন্ত সমস্যা হল শিশুশ্রম। এই শিশুশ্রমের বিরুদ্ধে তার লেখা একটি
ভলেন্টিয়ার শাহিনুর আলম। শাহিনুরকে এখানে আসার জন্য অনুরোধ করব। নমস্কার, আমার নিজের লেখা একটা ছোট্ট নিবেদন। কবিতাটির নাম বিবর্ণ শৈশব। শহরটা যখন সবে আড়মোড়া ভেঙে জেগে ওঠে, আকাশের কোণে যখন ভোরের আভাটা কেবল সলজ্জ হাসি দেয়, ঠিক তখনই 10 বছরের সায়নী স্ত্রী পাড়ার গ্যারেজে কালচে ব্রিজ হাতে মাখে। ওর বয়সের অন্য ছেলেরা তখন নরম বিছানায় স্বপ্নের শেষ ভাগটুকু দেখছে, অথচ সায়নের চোখে এখন কেবল পুরা মোবিলের গন্ধ আর যন্ত্রপাতি ঝনঝনানি। ওর ছোট আঙুলগুলো নাটবল্টুর প্যাচে অভ্যস্ত হয়ে গেছে, যেমন অভ্যস্ত হয়ে গেছে ওর কান মালিকের অপত্য বালিকা। যে বয়সে ওর ব্যাকরণের ভুল হওয়ার কথা ছিল, সে বয়সে ও ভুল ছাড়াই শিখে নিয়েছে ইঞ্জিনের পিস্টন আর সিলিন্ডার। মাঝে মাঝে রাস্তার ওপারে স্কুলের সাদা জামাগুলো যখন হাসতে হাসতে চলে যায়, আকাশ তখন আলতো করে নোংরা ন্যাকড়া দিয়ে ওর ময়লা হাতটা মুছে। ওর চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়েছে। মনে হয় কোনো এক নাম না জানা বিষয় ওর কচি মুখটাকে চাপড়ে ধরেছে। কিন্তু দীর্ঘশ্বাস ফেলার সময় ওর নেই, কারণ দিন শেষে ওর ওই হাড় ভাঙা খাটুনি যোগান দেবে অসুস্থ মায়ের পথ্য আর ছোট বোনের মুখে এক ভাব। শৈশব মানে তো ওর কাছে রঙিন ঘুড়ি নয়, শৈশব মানে ঘাম আর ধুলোর আস্তরণে থাকা এক বিবর্ণ দীর্ঘযাত্রা, যেখানে কলমের কালের চেয়ে কয়লার কাঠি অনেক বেশি করে, আর খেলার মাঠের চেয়ে কারখানার মেঝে অনেক বেশি করেছে। নমস্কার। এবার আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের আদিবাসী কর্মকর্তা ডক্টর রামনাথ ভট্টাচার্য মহাশয়কে। এনএসএস এর এই বিশেষ ক্যাম্প কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের মনোনয় এবং সামাজিক দায়বদ্ধতা পালনে সাহায্য করে সে বিষয়ে তার মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা শোনার জন্য আমি তাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। মাননীয় এনএসএস রিজিয়নাল ডিরেক্টর কুমুদিন দাস মহাশয়, আমাদের আজকের দিনে কলেজে যিনি দায়িত্বে আছেন প্রাক্তন টিচার ইনচার্জ কুমুদিন দাস মহাশয়, এবং আমার কলিগস ও স্নেহের ছাত্রছাত্রীরা, একটু আগে যখন আবৃত্তি করছিল সত্যি আমি শুনে ভাবছিলাম যে আমাদের ছেলেমেয়েদের মধ্যে কত প্রতিভা লুকিয়ে আছে, এবং খুব মর্মস্পর্শীয় লেখাটা জীবনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসেছে কথাগুলো। এবং এই যে এনএসএস ক্যাম্প করার যে সার্থকতা, সেটা যেন কবিতার মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। কেন সত্যি এনএসএস আমাদের করা দরকার, এনএসএস কি করে আমাদের চোখ খুলে দেয়। আমি আমার একটা দৃঢ় বিশ্বাস যে নিশ্চয়ই ওর মধ্যে একটা সমাজ চেতনা ছিলই, কিন্তু এই এনএসএস করার জন্য কিন্তু মনে হয় এটা আরো বিকশিত হয়েছে। কি ঠিক বলছি তো? ফলে এই যে তোমরা সবাই কিন্তু এক একটা ছোট ছোট করে কুড়ি, এই কুড়িগুলো ফুল হয়ে যাতে ফুটে ওঠে, তার জন্যই কিন্তু আমাদের এই যত উদ্যোগ। এবং শিক্ষা তো একটা সামগ্রিক বিষয়, এটা শুধুমাত্র সিলেবাসে যা আছে সেটুকু শেষ করা নয়, তার বাইরে শিক্ষাকে আমরা একটা সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক বিকাশের হাতিয়ার হিসেবে ভাবি। এবং আমরা সবসময় বলে থাকি যে এডুকেশন ইজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট। হোলিস্টিক ডেভেলপমেন্টটা কিন্তু সামগ্রিকভাবে মানুষ হয়ে ওঠার পাঠ। আর এই মানুষ হয়ে ওঠার যে পাঠশালা, সেই পাঠশালায় অন্যতম শিক্ষকের ভূমিকা পালন করে এনএসএস ইউনিট। মানে এই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত তাপস, এখানে অমিত, চন্দন যারা আছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা, এই পাশেই যে রুম একটু বাদে উদ্বোধন হবে, পোস্টার রুম, যেখানে প্রতিতে যা যা পোস্টার হয়েছে সেগুলো উদ্বোধন করা হবে। সত্যি আমাদের ছেলে মেয়েদের কতটা সৃজনশীলতা, সেটা কিন্তু তার সাক্ষ্য তারা রেখেছে। মানে সেটা কখনো পোস্টারে, কখনো কবিতা আবৃত্তিতে, কখনো
নাচের মাধ্যমে, কখনো বাইরে অন্য আরো সমাজ সেবার মাধ্যমে। ফলে আগামী দিনে এটা আরো বিকশিত হোক এবং এই যে স্পেশাল ক্যাম্প, এটা কিন্তু সবাই পায় না। স্পেশাল ক্যাম্প আমরা অতীতেও কলেজে আমাদের হয়েছে, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট কিছু এনএসএস ইউনিটকে দেওয়া হয় তাদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে, এবং আমাদের কলেজের ইউনিট এতটাই কনসিস্টেন্টলি ভালোভাবে পারফর্ম করেছে, সেই জন্যই আমাদের রিজিয়নাল যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি বিশেষভাবে অগ্নিবীর বাবুকে ধন্যবাদ জানাবো যে আমাদের কলেজের উপর তার আস্থা রাখার জন্য। এবং আমি আশা করি যে এই যে এনএসএস এর এই কটা দিন ব্যাপী ক্যাম্প হবে, এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা সমাজের প্রতি তাদের যে দায় দায়িত্ব সেটা পালন করতে পারবে। আমাদের এখানে অ্যারোজেন ভিলেজ আছে, সেখানেও নিশ্চয়ই অনুষ্ঠান হবে। সামগ্রিকভাবে অনুষ্ঠান সফল হোক, কর্মকাণ্ড সফল হোক, এবং তোমরা আরো ভালোভাবে আগামী দিনে নিজেদেরকে মেলে ধরো, এই কথা বলে এবং এই কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য এটা বলে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এনএসএস এবং আমাদের সামাজিক দায়িত্ববদ্ধতা নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমাদের এই বিশেষ ক্যাম্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো পরিবেশ সচেতনতা। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। এই গুরুত্বপূর্ণ বার্তাটি কবিতার ছন্দে পৌঁছে দিতে মঞ্চে আসছে আমাদের মহাবিদ্যালয়ের 6th সেমিস্টারের ছাত্র এবং এনএসএস ভলান্টিয়ার বিশ্বজিৎ দাস। তার রচিত কবিতার বিষয় গাছ লাগান প্রাণ বাঁচান। আমি বিশ্বজিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। আমার নিবেদন স্বরচিত কবিতা গাছ লাগাও প্রাণ বাঁচাও। যখন তখন গাছ কাটছি, নিচ্ছি তাদের প্রাণ। এভাবেই চলতে থাকলে আমাদের জীবন হবে অবসান। গাছ আমাদের কত কিছু দেয় তোমরা জান, তবুও তোমরা ইচ্ছা খুশি গাছ কাটছো কেন? 6টি ঋতু এখন আর দেখা যায় না এইভাবে, এমন কেন হলো বলো? দেখেছো কি ভেবে? তাই তো বলি আমার কথা শোনো মন দিয়ে, সময় থাকতে গাছের কথা ভাবো প্রাণ দিয়ে। স্রষ্টা যখন নয় তুমি ধ্বংস কেন করো? স্রষ্টা তুমি হলেও প্রিয়, ধ্বংস করা বাদ দিও। একটি গাছ কাটলে এবার লাগাও 10টি গাছ, মুখে না বলে তুমি দেখাও করে গাছ। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ। তোমার বলিষ্ঠ কবিতার মাধ্যমে প্রকৃতির প্রতি আমাদের কর্তব্যের কথাটি আরো একবার সজাগ হয়ে গেল। আবৃত্তির এই গুরুগম্ভীর পক্ষ থেকে এবার আমরা পা রাখছি সুর আর ছন্দের আঙিনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি মানে প্রাণের আলো, মনের সাথে। সেই চিরন্তন রবীন্দ্রসঙ্গীতের তালের সাথে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে আমাদের মহাবিদ্যালয়ের 4th সেমিস্টারের ছাত্রী এবং এনএসএস ভলান্টিয়ার প্রিয়াঙ্কা মন্ডল।
আমাদের সকলকে মুক্ত করেছে। সুরের অনুষ্ঠান নিয়ে এবার আমরা ফিরে আসছি কবিতার আলোচনা। সমাজ বদলাতে হলে আগে নিজের চিন্তা বদলাতে হয়, আর সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ের ৪র্থ সেমিস্টারের ছাত্রী এবং এনএসএস স্বেচ্ছাসেবক দিশা মণ্ডল। দিশা নিজের কলমে লেখা একটি বিশেষ কবিতা বদলের ডাক। দিশাকে অনুরোধ করছি তার এই প্রতিবাদী ও সচেতনমূলক কবিতাটি পাঠ করে শোনাতে। নমস্কার। আজকে আমার নিবেদন বদলের ডাক। আমরা একটা প্রচেষ্টা জানি, আমরা এই মাত্র কয়েকজন সমাজ বদলে যেতে পারবো না। আজ একবিংশ শতকে এসেও যেখানে কিশোরী বালিকাদের উচ্চশিক্ষার পরিবর্তে সংসারের গণ্ডিতে বেঁধে ফেলা হয়, শিক্ষিত মানুষ জানি তার ফেলে দেওয়া প্লাস্টিক প্যাকেটটা দূষণ ছড়াবে, তবুও সে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে যায়। মানুষ সচেতনতার বাণীতে বহুবার শুনেছে ধূমপান ক্ষতিকার, তবুও কোনো লোকালয়ে দাঁড়িয়ে নির্দ্বিধায় কত মানুষ ধোঁয়া উড়িয়ে চলে। সবাই জানে গাছ না থাকলে মানুষ বাঁচতে পারবে না, তবুও জানার পরও তারা গাছ কাটে। দুঃখের বিষয়, সেখানে একটা নতুন গাছ তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লাগাতেই ভুলে যায়। জানি জল সীমিত, তবুও কল বন্ধ করতে কিন্তু আজও অনেকেই ভুলে যায়। তবে আমরা একগুচ্ছ প্রচেষ্টা, মানুষ সব জানে, ভুল করার পরও আমরা বারবার সচেতন করব। বারবার আমাদের স্লোগানে উঠে আসবে পরিবেশকে রক্ষা করার মন্ত্র, এক বালিকার স্বপ্ন দেখার অধিকারের কথা। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবো মানুষের পাশে থাকার উদ্দেশ্য। আমাদের হাত ধরে ছড়িয়ে পড়বে মানবিকতার আদর্শ, কারণ আমরা এনএসএস ভলান্টিয়ার, সমাজ পরিবর্তনের প্রচেষ্টার এক প্রত্যক্ষ রূপ। নমস্কার। ধন্যবাদ দিশা। তোমার এই কবিতায় বলিষ্ঠ আহ্বানের পর এবার আমরা শুনবো সমাজ সংস্কারের আরো এক নতুন বার্তা। এবার মঞ্চে আসছে আমাদের মহাবিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র এবং এনএসএস ভলান্টিয়ার পাপ্পু কুমার সরকার। তার নিজের লেখা একটি বিশেষ কবিতা নবজাগরণের অঙ্গীকার। সমাজকে নতুন আলোয় জাগিয়ে শপথ নিয়ে পাপ্পুকে তার স্বরচিত কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমার নিবেদন নবজাগরণের অঙ্গীকার। সমাজ মানে তুমি আর আমি, প্রতিটি সবারটা ভালোবাসা আর দায়িত্বে গড়া এক সে মানুষ। এদের উপর ইচ্ছা যে হয় না তখন ঘর, তাই বলি মমতার বন্ধনে পরকে আপন কর। যেখানে রাতের আধার নামে অপতার ছায়া, সেখানে যাবো মানুষ তুমি ছড়িয়ে হীনমন্দ থাকে। সচেতনতার ছোট্ট প্রদীপে চালো আপন ঘরে, দেখতে আধার পালাবে দূরে আলো আসবে। অন্যায়েরই বীজগাছ ভেঙে আজ তুমি দাও, সত্যকে কর সাথী, ভয় নেই জয় আসবে আমাদের। যদি জ্বালিয়ে রাখো মানবতার নাম, একসাথে চলা এক হয়ে লড়া, এতেই শক্তি মেলে বিজয় নিশান পূর্বে গমনী সত্যর গান গেয়ে। তাই বলি বন্ধু, এসব অন্যায়ের অতি সত্যর পথে হয়ে আছে চির সাথী, একতার বলে চালায় জয়ের বাতি। আমরা এনএসএস এর তরুণ বাহিনী গুনে চলে সমাজ গঠনের স্বপ্ন, নটনি পাঠিও মন্ত্র মাসি খুঁজি জীবনের পরস্পর। মোদের রক্তে বাঁচে মুরমুষ প্রাণ, বৃক্ষরোপণের মাঝে গুণ সবুজ সমান। মোর পরিচ্ছন্নতার মতো নিয়ে চলি, এটাই কারণ মোর রেশ। তাই বলি বন্ধু, এসে সবে মিলে বই আগামীর সমাজ করছি। যেখানেই থাকুক না কোনো হানাহানি, থাকুক না কোনো ভেদ, মানুষ হিসেবে এটাই হোক নবজাগরণের অঙ্গীকার। ভালোবাসার আলোকিত হোক আমাদের দেশ। অনেক আলোচনা হলো, অনেক কবিতা শোনানো, এবার একটু বাস্তবকে দেখা। তবে সেই বাস্তব কোনো গভীর লেকচার নয়।
সালে এক পড়া শহরে আমাদের চতুর্থ সেমিস্টারের ছাত্র সাহিনী আহমেদ লেখা এবং আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর উচ্চবর্ণের মহাশয়ের নিপুণ নির্দেশনায় মঞ্চে হতে চলছে আজকের বিশেষ নাটক লে ইউজ লে ছাত্রা কুটেনা। আমরা অনুরোধ করবো প্রাপ্ত গিরিয়ে আগমনী এবং একটি স্ত্রী করতে প্রস্তুত সবাই, তাহলে শুরুর আসতে চলে নিউজ লে ছাত্রা কুটেনা। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, খুব আছে। কি করবো? আর বালতি কোথায়? এখানটায় আমাদের তো ভিডিও করতে হবে, তাই না? ভিডিও করতে হবে পুরোটা। কোনটা হবে? তোর ফোনটা দে না। না তোমার পড়া দেবে। বিচার হবে কার এ মানুষ মরলে বনে বিচার হবে কার আমাদের অনুষ্ঠান সূচনা করতে একটু দেরি হচ্ছে, যার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। হোয়াটসঅ্যাপে আমি তোকে জ্যাক আছে, 3.5 জ্যাক আছে। স্যার কভারটা খুলে দিন। এই আঁকাটা কে করেছে? আঁকাটা কে করেছে? বিচার হবে কার এ মানুষ মরলে বনে বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার আমার ফোন শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত নাটক লে ছাত্রা কুটেনা। Hello channel, welcome to my guys. Hello guys, welcome to my channel. আপনারা দেখছেন নিউজ লে ছাত্রা কুটেনা। আমি আজকে আপনাদের সঙ্গে আমারও ইন্ট্রো দেওয়ার দরকার আছে। আমাকে তো সবাই চেনেন তবু ফর্মালিটির জন্য বলে দিই যে আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সবার প্রিয় হোস্ট নীল। আর আজকে আমরা আমফান ঝড়ের বেগে সরাসরি ল্যান্ড করেছি আমাদের শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক বিশেষ ক্যাম্প। এই সেই যাদের ইউনিট যারা রোদ বৃষ্টিকে মাথায় করে নিয়েও সমাজসেবার ঝান্ডা উঠিয়ে বেড়াচ্ছে। এই দেখুন না, কেউ কেউ প্ল্যাকার্ড বানাচ্ছে, কেউ ঝাড়ু দিয়ে কলেজ পরিষ্কার করছে, মানে একবারে হুলুস্থুল কাণ্ড চালু করছে। এদের মূল মন্ত্রটা হলো আবার নট মি বাট ইউ, অর্থাৎ নিজের আগে পরের কথা। ঠিক বললাম? তো আজকে আমাদের এই অনুষ্ঠানকে আর আমাদের এই কাজকে আরো বেশি পরিমাণে উৎসাহিত করার জন্য
আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয়, আমাদের অতি পরিচিত, আমাদের সকলের চেনা মুখ, নামটা ভুলে গেছি, এত কিছু বলতে হচ্ছে তো। আপনার 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটের মধ্যে নামটা শুনে এসে আপনাদেরকে বলছি। হ্যাঁ, পালাবেন না কিন্তু কেউ। এই ভালো, তুমি কথা বলেছি যে একবার আমাদের মিস্ত্রির দিবি আমি আর এত লোকের সামনে আমি সমাজে আর মাঝে না আমার নাম বুঝি না বলে আমি বলছে ওটা ট্রেন করছে আরে তুমি ব্রেন ট্রেন পরিষ্কার করবি নাকি? আমি বাবা নতুন পাঞ্জাবি পরে এসেছি, আমি কিন্তু ওসব পারবো না, আমি চললাম। এই বিক্রম বাবা শোন এটা যে ট্রেন পরিষ্কার করতে হবে না তোকে, আমি বলে কি হচ্ছে তুই যে এরা করে শোন ট্রেন পরিষ্কার করতে হবে না, তোর জন্য অন্য কাজ আছে। এই বিক্রমকে চেয়ার দিকে একটা চেয়ারে থাকুন কোথায়? আরে তোর হাত আছে রোজ কাজ একটা মিনিট দাঁড়া। তো গাইস আমি ফিরে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সাথে একটা দুঃখের খবর এনেছি। সেটা হলো আমাদের যিনি প্রধান অতিথি তিনি আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু কি বলবো, ও তিনি ওই ট্রাফিক জ্যামে আটকে আছে, যার জন্য তাকে আসতে তো একটু দেরি হবে। তাহলে তখন কি করবো? এরকম বসে থাকা মানুষ তো আমরা তো ততক্ষণে নিজেদের মতো অনুষ্ঠান পরিচালনা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে গেছে আমাদের কলেজের সব জানতা গাছওয়ালা বিক্রম। এই যে কলেজে এনএসএস ক্যাম্প, তো এটা নিয়ে তো অনুভূতিটা কি? ওরে বাবা রে, দেখেন আমার অনুভূতি একদমই ভালো না। আমি ইনভেস্টিগেশন করে দেখলাম বিগত 25 বছর আগে কলেজ প্রতিষ্ঠার সময় ক্যান্টিনে মাত্র 2 টাকায় সিনেমা পাওয়া যেত। সেই সিনেমার দাম কিনা 8 টাকা। এই যে সিনেমার অস্বাভাবিক দাম দিচ্ছে, এটা কি ডেমোক্রেসির জন্য? সিনেমার দাম নামে বেশি দিচ্ছে ভালো কথা, কিন্তু সিনেমার পেট কেন দিন দিন পাতলা হচ্ছে? আমি শেষ থেকে ছাড়বো বন্ধুগণ, প্রয়োজনে আমি আবরণ সিনেমা ভোজন ধন্যবাদ করবো, আবরণ সিনেমা ভোজন ধন্যবাদ করবো। নমুনা এটা কি বলে জানেন তো? এটা বলে পলিটিক্যাল সচেতনতা। মানে ও এই যে সিনেমার দাম বৃদ্ধি, এই বিষয়টা কি এতটা পরিমাণ সচেতন যে আজকের মতো দিনে দাঁড়িয়েও, হ্যাঁ আজকে আমাদের এক স্পেশাল ক্যাম্পের উদ্বোধন হচ্ছে, ওই আজকের মতো দিনে দাঁড়িয়েও সিনেমার দাম বৃদ্ধি নিয়ে দার্শনিক হয়ে গবেষণা করছে। সরি নমস্কার, মানে আপনার দর্শন মানে বিক্রমের সিনেমা দর্শন দুটো কিন্তু একবার আলাদা, একটু মনে করবেন না। আরে বাবা, এটা কে? বিদ্যুৎ বেগে আমাদের কলেজের মাটিতে এটা পদার্পণ করলো কে? এটা তো আমাদের কলেজের ফ্যাশন বয়, আমাদের শাহরুখ খান, রাইট? রাহুল। নাম তো শুনে, তোর নাম সবাই শুনেছে সেটা ঠিক কথা, কিন্তু আমাকে একটা কথা ছোড়ে, এই যে হেলমেট ছাড়া স্পাইক করা চুল দিয়ে এই ধুম স্টাইলে গাড়ি চালাচ্ছে, এর রহস্যটা কি? এই ট্রাফিক পুলিশ কি আজকে সব ছুটিতে নাকি? আরে নিয়ে কি যে বলো না, এটা ট্রাফিক পুলিশ ছাড়ে না, কলেজের প্রোগ্রাম একটু হানা লাগালে চলে। আর স্পাইক করা আগেই দেখো, স্পাইক করতে আজ আমি 1 ঘন্টা আইনের সামনে দাঁড়িয়ে চুলে জেল করতে হয়েছে। হেলমেট পরলে কি এই আর্কিটেকচার দেখা যেত? আর লোকে তোমার বাইকটা কেন নিলরা দেখে আমার এই হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল তো খুব করেছিস রাহুল, কিন্তু তোর এই মাথাটা যদি পিচের রাস্তায় ঘষা খায় তখন তোর এই স্টাইলটাকে আইসিইউ এর বেডে গিয়ে দেখাবি নাকি নার্সারি স্টাইলটা দেখে হাত তালি দেবে? ওরে বাবা রে বাবা, সরাসরি আর মানে হাড়গোড় বলা হেয়ার স্টাইল। আচ্ছা রাহুল, এই যে ট্রাফিক পুলিশ এরা যদি তোকে ধরে, তোর এই স্পাইক করা চুল দেখে কি ফাইন মকুব করে দেয়? শুনে নেবো আমরা রাহুলের কাছ থেকে। আরে ও কিন্তু তুই কেমন সব শোনাতে সিরিয়াস হয়ে যাচ্ছ তো? চিল না, এত বড় রাস্তা তো, আমার বাইক কন্ট্রোল সেটা তো তুই জানিস। হেলমেট পরলে না রাস্তা গরম লাগে।
যে আমি আজকে এই হেলমেট ছাড়াই উড়ন্ত চলে দুরন্ত বাইক চালাবো? আর না মার তো বাড়িতে সবসময় হেলমেট পরেই বাইক চালাতে হয়। কিন্তু মাকে আর হেলমেট ফ্যাশন করছি। তোর মা হয়তো ফ্যাশন বুঝে না রাহুল, কিন্তু তোর মা এই ক্যামেরাতে বাইক চালাচ্ছে, সরে যা। তোকে বলছে। আর তুই যখন বাইক নিয়ে বাড়ি থেকে বাইরে বেরোস, তখন তোর মা প্রতীক্ষা করে কখন তুই বাড়ি আসবি হাসি মুখে। আর তোর এই 2 মিনিটের স্টাইলের জন্য যদি তোর কোনো দুর্ঘটনা ঘটে, তখন তুই কি পারবি তোর এই স্টাইল দিয়ে তোর মায়ের সারা জীবনের জলটাকে মুছে দিতে? শুনলেন তো বন্ধুরা? আচ্ছা আমাদের কাছে কি হেয়ার স্টাইলটা সব? মা বাবার হাসি কি আমাদের কাছে এতটুকু দাম নেই? আচ্ছা রাহুল, অঙ্কিতা তোকে এত কথাই তো বললো, আমিও না হয় 2 কথা বলি ভাই। তোর এই হেয়ার স্টাইলটা এটা কিন্তু তুই আবার পাবি, কিন্তু মা বাবার মুখের হাসিটা নষ্ট করিস না ভাই। তুই ভাব একটা জিনিস, যে তুই যখন বাড়ি ফিরবি না, তোর মা বাবা তখন কিভাবে থাকবে? তোর বাইকের চাবিটা তোর হাতে সেটা তুই জানিস, সেটা সবাই জানে যে তোর বাইকের চাবি তোর হাতে, কিন্তু তোর জীবনের চাবিটা কার হাতে? সুরক্ষার হাতে নাকি ফ্যাশনের হাতে? এটা আমি আসলে ওরকম ভাবিনি। আমি ভেবেছিলাম হেলমেট পরা মানে আনস্মার্ট। স্মার্ট হওয়া মানে নিজেকে নিরাপদ রাখা। আর তুই জানিস, একজন শিক্ষিত ছাত্র কখনোই দেশের আইন ভাঙে না। আর এনএসএস ক্যাম্পে আমরা প্রত্যেক বছর এটাই শিখি, নিজেকে বাঁচাও, সাথে সকলকে বাঁচতে সাহায্য করো। ঠিক বলেছিস রে। তুই দেখে নিস, আমি আর কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবো না। তুই দেখে নিস, হেয়ার স্টাইল তো আবার হলো, কিন্তু আমার জীবনটা সেটা তো আর ডিফেক্ট হবে না। শাবাশ! ব্রেকিং নিউজ আপডেট! আমাদের কলেজের হিরো, আমাদের রাহুল, আমাদের গরিবের শাহরুখ খান এখন থেকে কিন্তু স্মার্ট এন্ড সেফ হিরো। বন্ধুরা, আপনারা দেখছেন তো, এনএসএস মানে কিন্তু শুধু এই ঝাড়ু দেওয়া নয়, এনএসএস মানে মানুষের মনের ময়লাকে পরিষ্কার করা। কি করছো বাবা, পাগল হয়ে গেছে? প্যান্ট নষ্ট করছিস? তাহলে এটা কি করছো বিক্রম দা? তুমি কি পাগল হয়ে গেছো? আরে আমি আবার কি করলাম? জল নষ্ট করছো কেন? আচ্ছা, জল নষ্ট করছে। আপনারা জানেন এই হচ্ছে আমাদের বিক্রম, আমাদের সিঙ্গারা সম্রাট বিক্রম। কিন্তু সে শুধুমাত্র সিঙ্গারা সম্রাট নাম নিয়েই এখন তো শান্ত হয়ে বসে থাকেনি, সে এখন জলরাত বিক্রমে পরিণত হয়েছে। আচ্ছা বিক্রম, এই যে অমূল্য জল মাটিতে ঢালছিস, এটা কি কোনো নতুন বৈজ্ঞানিক পরীক্ষা? আরে তো সবকিছুতেই বড্ড বেশি বাড়াবাড়ি করিস। খাওয়ার পরে একটু মুখ ধোবো না, আর জল তো প্রকৃতি দিয়েছে, অল খুললেই কেমন হুড়হুড় করে পড়ে। এই জন্য আবার রিপোর্ট করে কি আছে? কল খুললেই জল পড়ে বলে তুমি কি সেই জলটা নষ্ট করবে? আর জানো পৃথিবীর মধ্যে 3% জলই পানির জন্য। আর এই যে চিপসের প্যাকেটটা এখানে ফেলি, এটা কে পরিষ্কার করবে শুনি? আরে ওটা তুই অত চড়ছিস কেন? এটা তো আমাদের কলেজের অনুষ্ঠান, ঘুরি খোঁজ হবে, কত আনন্দ হবে। আর তোরা তো এনএসএস লোকজন আসিস পরিষ্কার করার জন্য, ওরা ঝাড়ু দিলে আবার কলেজ ঝকঝক করবে, ওটাই তো তোদের কাজ। আমাদের কাজ শুধুমাত্র ঝাড়ু দেওয়া নয় বিক্রম দা, তোমার মতো কিছু মানসিকতার মানুষদেরও মন পরিষ্কার করা। আর এই যে তুমি চিপসের প্যাকেটটা এখানে ফেলি, এটা জানো মাটিতে মিশতে 500 বছরেরও বেশি সময় লাগবে। তুমি মরে ভূত হয়ে যাবে, কিন্তু তোমার ফেলা এই প্যাকেটটা এইখানেই পড়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা বলতে পারেন আমরা কি আমাদের উত্তরসূরিদের জন্য শুধুমাত্র এই প্লাস্টিকের স্তূপ, ময়লা আবর্জনা আর এই যে বিক্রম জল নষ্ট করছে তার জন্য শুকনো মরুভূমি রেখে যাবো? আচ্ছা বিক্রম, তুই কি চাস না যে ভবিষ্যতে মানুষজন এই এতটুকু জলের জন্য হাহাকার না করুক, তারা আমাদের মতো জল পাক, তুই সেটা চাস না? না না, আমি তো ওভাবে ভেবে বলিনি। আমি ভেবেছিলাম জল হয়তো অপূরন্ত। কোনো কিছুই অপূরন্ত নয় বিক্রম দা। তুমি আজ যে জলটা নষ্ট করছো, এই জলটা একদিন তোমাকে কাঁদাবে। আর এই যে চিপসের প্যাকেটটা এখান থেকে তোলো এবং এক্ষুনি এটা ডাস্টবিনে ফেলো। আর আজকে এটাই তোমার প্রথম সমাজ সেবা। হ্যাঁ বিক্রম, তুই চিপসের প্যাকেটটা তুল, কিন্তু অনেক তো করলি সিঙ্গারা নিয়ে দার্শনিকতা করলি, তারপরে এই জল বিসর্জনতা করলি, তো এইসব শোন,
এই আমাদের কলেজে কালকে একটা ভীষণ ভালো কলেজের স্যার ম্যামরা মিলে যে কলেজে রক্তদান শিবির। তা তুই সেখানে নিজের রক্ত কলেজে পাঠিয়ে যাবি? আমি রক্ত তো দিবি। আমি না না আমার রক্তে কি শুধু মোমো, চিকেন বিরিয়ানি, সিঙ্গারা, আলু দম শুনতে গেলে আমার কিডনি লো হয়ে যায়, মাথা ঘোরে, হার্টবিট স্কিপ করে। তুই আমাকে বলতে রাহুলকে বলবে? আচ্ছা রাহুল, ও তো পাগল হয়ে গেছে, তুই দিবি তো? আমি দেবো। অঙ্কিতা আমাকে বুঝিয়ে দিয়েছে স্মার্ট হওয়া মানে শুধু ভিতর বাইরে থেকে আমি কালকে প্রথম রক্ত দেব। সাবাস, এই তো চাই। আমাদের কলেজের প্রত্যেক ছাত্রছাত্রী যখন রাহুলের মতো এগিয়ে আসবে তখনই তো আমাদের এই সমস্ত আয়োজন সার্থক হবে। তো রক্তদান আমাদের কেন করা প্রয়োজন সেই নিয়ে আমি আমাদের এনএসএস ভলান্টিয়ার অঙ্কিতার কাছ থেকে কিছু শুনবো। আমাদের দেওয়া 1 ইউনিট রক্তে একজন মৃতপ্রায় মানুষ পুনরায় বেঁচে উঠতে পারে। আমাদের কলেজের এই রক্তদান কর্মসূচি তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা কোনো মনুষ্য রোগীর মুখে একটু হাসি ফোটাতে পারবো। বন্ধুরা, আপনারা দেখছেন তো আমাদের হিরো, সে কিন্তু রক্ত দেওয়ার জন্য এতটুকু পরিমাণে ভয় পাচ্ছে না। কিন্তু আমাদের এই যে সিঙ্গারা সরকার, এই জল জলদার বিক্রম, এ কিন্তু সূর্য দেখে ভয় সিটিয়ে যাচ্ছে। আচ্ছা বিক্রম, তুই কি চাস না যে তোর দেওয়া 1 ইউনিট রক্তে একজন মনুষ্য মানুষ তার প্রাণ ফিরে পাক? চাই তো, আচ্ছা রক্ত দিলে কি অনেক লাগে? না না, একদম লাগে না। বরঞ্চ তুমি 1000টা সিঙ্গারা খেয়ে যে পরিতৃপ্তি না পেতে তুমি একবার রক্ত দিয়ে তার থেকে অনেক বেশি পরিতৃপ্তি পেতে পারো। আর কালকে রক্তদানের পর আমাদের কলেজে চারা গাছ লাগানোর কর্মসূচি হবে। তুমি কিন্তু তোমার হাতে প্রথম পানিটা ফুটবে বিক্রম দা। আচ্ছা বাবা, হার মানলাম। এই যে আমি চিত্র প্যাকেট করেছিলাম একটু তুলে এই ডাস্টবিনে ফেলে দিলাম। আর তোরা যে চারা গাছ করবি তা আমাকে বলিস, আমি সব মাটি করে দেবো। আর রক্ত দেওয়ার ব্যাপারটা ওটা আমি দিয়ে দেবো। তবে একটা কথা কি জানিস তো? রক্ত দেওয়ার পর আমাকে একটু বেশি করে গ্লুকোজ আর অন্তত দুটো গরম গরম সিঙ্গারা আর পারলে একটা বিরিয়ানি দেবো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কাল কলেজের ক্যান্টিন থেকে স্পেশাল সিঙ্গারা খাওয়াবো। দুটো না 5টা সিঙ্গারা খাওয়াবো। ব্রেকিং নিউজ আপডেট। বন্ধুরা দেখছেন তো এই যে আমাদের বিক্রম থেকে রাহুল সবাই আজ সচেতন, সবাই আজ সচেতনতার দিকে এগিয়ে এসেছে। আমরা বুঝতে পারছেন যে এনএসএস মানে শুধুমাত্র আমাদের এই যে ক্যাম্পের অনুষ্ঠান করে এই নাটক করা বা এই কবিতা আবৃত্তি এইসবগুলো নয়। এনএসএস মানে মানুষের জীবনের নতুন দিশাকে তুলে আনা। আর বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এইটুকুই কাট করবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অগ্নিবীর স্যার দিয়েছেন। হ্যাঁ, আমার এবার নামটা মনে পড়েছে, অগ্নিবীর স্যার তিনি এসে পড়েছেন। স্যারকে আমরা মাইক তুলে দেবো, একটু পরেই তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমরা আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি সমাপ্ত করবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে কবে শেষ রক্তদান করেছেন, আর আপনার এলাকার এনএসএস ইউনিট কেমন কাজ করছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি শেষ করছি আমাদের অনুষ্ঠান। আর দেখতে থাকুন নিউজ লেট সপ্তাহ। ও আমি এতক্ষণ এনএসএস নিয়ে আসছিলাম, আমি এইভাবে বেরিয়ে যাবো মনে হয়। আচ্ছা, আমাদের সবাইকে মিলে একবার স্লোগান তো দেওয়া উচিত এনএসএস নিয়ে। তাহলে আমি কিছু বলছি, তোমরা কিছু বলো। এনএসএস এর অঙ্গীকার, দূষণমুক্ত হোক সংসার। এনএসএস এর অঙ্গীকার, দূষণমুক্ত হোক সংসার। এনএসএস এর অঙ্গীকার, দূষণমুক্ত হোক সংসার। সবল ভারত গড়ি, সমাজ তৈরি করি, স্বাস্থ্য সবল ভারত গড়ি। সুস্থ সমাজ তৈরি করি। এনএসএস এর অঙ্গীকার, দূষণমুক্ত হোক সংসার। ধন্যবাদ এই নাটকের রচয়িতা শামিনুল আলমকে। ধন্যবাদ জানাই নাটকে অংশগ্রহণকারী দিশা, সায়ন এবং বিশ্বজিৎ। নাটকের প্রসঙ্গে একটা কথা বলি, নাটকটা কিন্তু প্রথমে রচনা করা হয়েছিল অন্য উদ্দেশ্যে। কিছুদিন আগে কলেজের অনুষ্ঠান গেল, প্রথমে সায়ন যখন নাটকটা লিখেছিল ও বলেছিল যে কলেজে অনুষ্ঠানে করতে
চাই, কিন্তু যাই হোক যে কোনো কারণে সেটাকে করা যায়নি। তারপর এটাকে আবার একটু রিভাইজ করা হয় এবং আজকের এই অনুষ্ঠানকে নিয়ে আসা হয়। কাউকে এনএসএস এ জয়েন করতে বললে কথা আসে গিয়ে কি গাছ কাটবো নাকি গাছ পুঁতবো, ঝাড় দেবো নাকি ঝুল ঝাড়বো। কাজগুলো তো অনেকটা ছোট মনে করা হয়, কিন্তু কেন এই কাজগুলো করতে বলা হয়? কাজগুলো করতে বলা হয় তোমাদের মধ্যে নেতৃত্বের বোধ গঠন করার জন্য। এই কাজগুলোর মধ্যে দিয়ে নিজেদের মধ্যে একটা একতা গড়ে ওঠে। স্যারের সহযোগিতায় আমাদের এই কলেজ থেকে এখনো পর্যন্ত 3 জন ন্যাশনাল লেভেলে ক্যাম্প করতে গেছে। তার মধ্যে একজন গেছিল এনআইসি ক্যাম্পে, একজন অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং আরেকজন নর্থ ইস্ট ফেস্টিভ্যাল। তাদের অভিজ্ঞতা থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে একটা বন্ডিং গড়ে ওঠে আদার স্টেটের সাথে। সব ক্ষেত্রে তোমাদের নিজস্ব যে মনোভাব সেটা প্রকাশ পায়। আরেকটা কথা বলি, নাটকটার বেশ ছত্রে ছত্রে হয়তো হাসির ব্যাপার ছিল, একটু হাস্যমূলক ছিল, কিন্তু তার অন্তর্নিহিত মূল্য কিন্তু অনেক গভীর। তোমাদের সচেতনতা করার উদ্দেশ্যেই এই নাটক। যা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের এই 7 দিনের সেবাযজ্ঞে সার্থকতা এবং স্বেচ্ছাসেবকদের সামাজিক দায়বদ্ধতার সঠিক দিশা পেতে এখন আমরা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য। এনএসএস এর রাজ্য তথা আঞ্চলিক স্তরের সামগ্রিক কর্মকাণ্ড যার দক্ষ পরিচালনায় পরিচালিত হয় সেই আমাদের শ্রদ্ধেয় আঞ্চলিক অধিকর্তা অগ্নিবীর দাস মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম, উপস্থিত এই কলেজের এনএসএস এর যিনি কর্ণধার তাপস বাবু এবং যে সকল অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত রয়েছে, সকলকে রিজিওনাল ডাইরেক্টরেট অফ এনএসএস কলকাতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। পাশাপাশি যে সকল এনএসএস ভলেন্টিয়ার এই ক্যাম্পে পার্টিসিপেট করার জন্য সিলেক্ট হয়েছে তাদেরকেও শুভেচ্ছা। আজকে যে নাটকটি হচ্ছিল মানে এটা আমার জন্য দুঃখজনক ছিল। যাই হোক, কোভিড চলে গেল, সবকিছু চলে গেল, শুধু অনলাইন মিটিং আর ক্লাসগুলো রেখে দিয়েছে। ক্লাস যদিও কমেছে, অনলাইন মিটিংটা কমে। আমরা ভাবি যেটা কবে যাচ্ছে আর না। যাই হোক, নাটকের একটা মানে পর্যায়ে এটাই ছিল যে তার স্পেশাল মানে তার চিফ গেস্ট এলো, মানে প্র্যাকটিক্যালি এটাই হলো যে আমি হয়তো এখানে ছিলাম কিন্তু ভার্চুয়ালি আমি এখানে ছিলাম না। যাই হোক, তার আগেই আমি ফিরেছিলাম, তো ঠিক সেই সময় আর কি নাটকের ওই পর্যায়টা এসেছিল। এটা জীবনের বাস্তব। আমরা এর সাথে যদি এনএসএস কেও মিলিয়ে দেখি, এনএসএস আমাদের নাম আছে কিন্তু এনএসএস এর কাজের দিন আমি নেই। এখান থেকে এনএসএস কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পিছিয়ে পড়ে। যেখানে এটা হয় না সেখানে এনএসএস এগিয়ে যায়। আজকে স্যার বললেন যে তোমাদের এখান থেকে 3 জন বা 4 জন যারা ন্যাশনাল ক্যাম্পে গিয়েছে তারা ওই লিস্টে পড়ে না। আমি তোমাদের কলেজে আগেও একবার এসেছি, তখন এই লিস্টটা এত দীর্ঘ ছিল না, এখন এই লিস্টটা দীর্ঘ হয়েছে। আমি আসি আর না আসি, এই লিস্টটা আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের এবং তোমাদের পারফরমেন্সের উপরে নির্ভর করছে তোমরা আগামী দিনে কোথায় এগোবে। আজকে বিষয়টা ছিল একটা বিকশিত ভারত ইউনিভার্সিটির একটা কুইজ। একটা বিষয় ছিল বাজেট কুইজ। পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মানে যখন কলেজগুলো পার্টিসিপেট করেছে তাদের জন্য একটা আলাদা রকম প্রাইজের কথা বলা ছিল, সেটা তো দেওয়া হবেই। কিন্তু ইন্ডিয়ার কথা অন্তত এই ক্রাইটেরিয়ার মাধ্যমে এরকম কোনো ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়নি যে বিকশিত ভারতীয় অভিযান জায়গা বাজেট কুইজের পারফরমেন্সের ভিত্তিতে একটা ক্যাম্পের সিলেকশন হতে পারে। আমরা সেটা করেছিলাম, কারণ আমরা মনে করেছিলাম বা আমার অফিস মনে করেছিল যখন কিছু ইউনিক ডেডিকেটেডলি কাজ করছে সেখানে বিয়ন্ড দ্য বক্স আমাদের যেতে হবে। যারা কাজ করছে তাদেরকে এগিয়ে দিতে হবে। সুতরাং তারা যে কাজ করেছে ভালোভাবে, তারা উৎসাহ পায় যে নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালে যাওয়ার জন্য।
আমি এখানে একটা কথা শেয়ার করি, আজকে যে নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালে তোমাদের যে ভলেন্টিয়ার গেল, সে হচ্ছে 9 নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালে গেল। মানে ঘটনাচক্রে এটা যেটা 3rd নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল ছিল, সেখানে অ্যাজ এ ভলেন্টিয়ার আমি পার্টিসিপেট করেছি। তো সেই জায়গা থেকে মানে এই ক্যাম্পটা কিন্তু যথেষ্ট পিআরটি ক্যাম্প, আরটি ক্যাম্প, সেগুলোর কথা আমি আগেও বলেছি। এগুলো তোমরা এখন আশা করি তোমরাও জেনে গেছো, আমরা নতুন করে বলার কথা নয়। অ্যাডভেঞ্চার ক্যাম্প এগুলো একটা স্পেসিফিক মানে যারা ভলেন্টিয়ার ক্যাটাগরি তারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারে। কিন্তু এর বাইরেও যে ক্যাম্প, ওই সময় দুটো ক্যাম্প আসে। একটা ব্যাঙ্গালোরে হয়েছে ওয়ার্ল্ড ইউথ পার্লামেন্ট এবং আরেকটি হলো নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল। সেখানে দীক্ষিত করা দেওলিদাস ডায়লগ কুইজ এবং বাজেট কুইজের পারফরম্যান্সের ভিত্তিতে এই দুটো ক্যাম্পের জন্য ডাইরেক্ট কলেজকে সিলেক্ট করা হয় এবং কলেজ তারপর ভলেন্টিয়ার সিলেক্ট করে, যার কন্ট্রিবিউশন যত থেকে বেশি ছিল তারা সেখানে যাওয়ার সুযোগ পায়। আগামী দিনেও অন্য যে প্রোগ্রামগুলো এই বছর সারা বছর ধরে হয়েছে, আগামী দিনে সেই প্রোগ্রামগুলো বদলে যেতেই পারে। এবছর যেমন একটা প্রোগ্রাম চলছে যোগাডে, তোমরাও কোনো ছবি দেখেছি। যোগাডে এরকম নয় যে যোগাডের প্রস্তুতি পড়বে আমাদের কলেজে এসে কিছু করতে হবে। তোমরা যদি এনএসএস ওয়েস্ট বেঙ্গল প্লেসটা যদি একটু পেছনে গিয়ে দেখো, সেখানে গেলে দেখবে সবাই নিজের বাড়িতে যেটা যোগাড় মতো যেটা ড্রেস পরা যায় সেরকম ড্রেস পরে অন্ততপক্ষে 5 থেকে 6টি মানে যেটা যোগার একটা আসন হয় সেগুলো করেছে এবং আমরা সেগুলোকে আপলোড করেছি। এইটুকু বাড়িতে বসে করা যায়। কখন আমাদের তাপস স্যার বললো, তখন এখানে একটা মাদুর পাতা হলো, তার উপরে আমরা বসলাম, একজন ক্যামেরা নিয়ে দাঁড়ালো, আবার এখন আমরা তোমাদের একটা মাইকও তৈরি হয়েছে। এবার আমরা যতক্ষণ ওই মাইক নিয়ে না ধরো তখন আমার দেখা যাবে কেউ আবার এরপর আমাদের দেখা যাবে গল্প কবিতাও বলছো না, কথা বলার আগে আগে নাটকের যে মাইকটা হয়েছে থেকে পাঠাবে, আগে মাইকটা বড় মুখের সামনে তবে কথা। যাই হোক, আমার বলার যেটা উদ্দেশ্য যে এই ছোট ছোট কাজ করতে যোগাযোগ প্রিপারেশনে আমি যদি মনে করি 100 দিনের যে যাত্রা পথ, সেখানে আমি যদি প্রত্যেকে ঠিক করি যে সপ্তাহে অন্তত একদিন করে আমি আমার বাড়িতে যোগা করবো, আমার পাশে মাঠ হোক, আমার বাড়ির ছাদ হোক, সেখানে আমি নিজে মনে করে একটু যোগার পোস্ট করলাম। এখন যোগার পোস্ট মানে কিন্তু ফ্রি এক্সারসাইজ নয়। আগের বারও এরকম দেখেছিলাম সবাই যেগুলো ফ্রি এক্সারসাইজ করে সেগুলো ছবি দিয়েছে। যোগার কিন্তু নির্দিষ্ট আসন আছে এবং যোগার গুরুত্ব আছে, এবং যোগার গুরুত্ব আছে বলে যোগাটে পালিত হয়। তো এটা এখন প্রোগ্রাম চলছে বলে বললাম, কিন্তু এবছর থেকে মিনিস্ট্রি দুটো প্রোগ্রামকে একদম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে দিয়েছে আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে। সেটা হলো দীক্ষিত ভারত দেওলিদাস ডায়লগ কুইজ এবং ইউথ পার্লামেন্ট। দীক্ষিত ভারত ইউথ পার্লামেন্ট তোমাদের একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট দীক্ষিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ কুইজে পার্টিসিপেট করেছে, বাজেট কুইজেও করেছে, কিন্তু ইউথ পার্লামেন্টে যাই হোক পড়েনি। তো এখন তোমরা জিনিসটা 2 বছর হলো, এরপরে কিন্তু সেটা 2 বছর হয়ে যাওয়ার পর জিনিসটা কিন্তু এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং প্রত্যেকের জানার মধ্যে হয়েছে। তাই তোমাদের ধরো কেউ বা কাজ থেকে প্রস্তুতি নেবে যে আমাকে রিপাবলিক ডে ক্যাম্পে যেতে হবে, সেই জায়গাগুলো কিন্তু তাপস স্যারের সাথে আলোচনা করে তোমাদের এনসিসি ইউনিট আছে তার কাছ থেকে ট্রেনিং নাও, যে কালচারালি ফিট, যার হাইট একদম পারফেক্ট আছে এবং এনএসএস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাদেরকে তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। তবে মেন উদ্দেশ্য এটাই থাকা উচিত যে আমার কলেজ থেকে কেউ দিল্লি থেকে পৌঁছা, সেই সুযোগটা এখানে যতজন পৌঁছাবে সবার কাছে সমান। তাহলে সেটা পৌঁছাতে গেলে তাহলে আমাকে কয়েকজনকে তৈরি করতে হবে। যদি আমি তৈরি না করি তাহলে কিন্তু ওই ওপেন নাম নিলাম পাঠিয়ে দিলে কোনোদিন আলটিমেট দিল্লি অবধি পৌঁছানো সম্ভব নয়। দিল্লিতে তোমাদের একজন বন্ধু স্পেশাল গেস্ট হিসেবে গেছে, সে দেখেছে সেখানকার কি রকম প্র্যাকটিস হয় হয়তো সে দেখেনি, কি লেভেলের হচ্ছে পারফরমেন্স এবং সেই যে মঞ্চ, যে মঞ্চে এনএসএস ভলেন্টিয়ার গুলো হেঁটে যাচ্ছে তার গরিমা কতটা, অন্তত সেইটাও কিন্তু সে ফিল করে এসেছে। সেখানে যখন তারা অডিয়েন্সে রয়েছে এবং তার সামনে দিয়ে সেই টিমটা যখন যাচ্ছে, যার লাইভ টেলিকাস্ট টিভিতে হচ্ছে, এই সুযোগ এনএসএস দেয়। তাহলে আমাকে প্রস্তুতি আজ থেকে নিতে হবে। স্পেশাল ক্যাম্প হয়ে গেল মানে আমি একটা সিনিয়র এনএসএস ভলেন্টিয়ার হয়ে গেলাম, আমার প্রত্যেকের দায়িত্ব যে আমি আরেকজন করে আমার মতো আরেকটা ভলেন্টিয়ার তৈরি করা। যেমন আমরা যেমন ভাবি যে আমাদের পড়ানো হয় বিবর্তন, অভিযোজন, এইসব যখন পড়ানো হয় যে আমরা যেমন আমাদের নেক্সট জেনারেশন রেখে যায়, এনএসএস
দীর্ঘকালীন অধ্যায়। তো লিটারেলি আমার বলতে খুব অসুবিধা নেই। আমি যখন রিসার্চ করতাম তখন যে এনএসএস ছিল এখন হয় না, বা আমি বা আমার সমসাময়িক যত লোকজন ছিল সেই সময় যারা ছিল, এবার আমি যে লিডারের আন্ডারে মানে ফার্স্ট মানে স্টুডেন্ট লিডার ছিল, যার আন্ডারে আমি মানে প্রথম কাজ করা শুরু করি, তো সে এখন রেভিনিউ ডিপার্টমেন্টের কমিশনার। সে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পাস করে রেভিনিউ ডিপার্টমেন্টের কমিশনার। আমার যে সেকেন্ড লিডার ছিল, যার আন্ডারে কাজ করেছে, সে এখন আর্জেন্টিনাতে একজন প্রফেসর বলেছে, কিছু না কিছু দিয়েছে তাদেরকে, তারা কোনো জায়গায় পৌঁছেছে। আর আমি যেটুকু পৌঁছানোর পৌঁছেছি, সবাই যার যার যে জায়গায় পৌঁছানো, কিছু না কিছু জায়গায় পৌঁছানো যাবে। কিছু জায়গায় একটা কিছু তো পৌঁছেছি, এখানে আমার কথা তোমরা শুনবে না। ঘটনা হচ্ছে তাদের প্রত্যেকেই আমাদের জীবনে এরকম জায়গায় যেতে হবে আমার কথা লোকে শুনবে। এনএসএস একটা ভালো প্ল্যাটফর্ম। যদি আমি এনএসএস থেকে কিছু অ্যাবজর্ব করতে পারি, তাহলে সেটা আমার রিয়েল সেন্সে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। আজকে যখন নদিয়ার একটি ছেলে, সে যখন বিচিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ কুইজ থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে দিল্লিতে গিয়ে অনারেবল প্রাইম মিনিস্টারের সামনে বক্তৃতা দিচ্ছে, তখন তোমাদের সাথে আমার যে ডিস্টেন্স, তার সাথে অনারেবল প্রাইম মিনিস্টারের ডিস্টেন্স সেম। তোমরা আমার কথা শুনছো, তার কথা অনারেবল প্রাইম মিনিস্টার শুনছে। এই সুযোগ এনএসএস এখন দেয়। মাই ভারত পোর্টালে রেজিস্ট্রেশন করলে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন অনুষ্ঠান হচ্ছে। ইএলপি ট্রেনিং হচ্ছে, ইএলপি অথরাইজেশন হচ্ছে ইউজিসি থেকে, যে তোমাদের যেটা ইন্টার্নশিপ হয়, সেই ইন্টার্নশিপের যে ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়, সেটা কিন্তু ওই ইএলপি করলেও পাওয়া যায়। এই সুযোগ হয়েছে এবং সুদূর ভবিষ্যতে এটা হতে চলেছে যে কোনো রকম ইন্টার্নশিপ করতে গেলেই মাই ভারত পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর আমি একটা কথা এর আগেও বলেছি, আমার গভর্নমেন্ট আমাকে দেয়, যে সুযোগ দেয় আমাকে সেই সুযোগ নিতে হবে। নাহলে আধার কার্ডে একটা সময় গভর্নমেন্ট ক্যাম্প করে আধার কার্ড করাতো, আর এখন আধার কার্ড করতে গেলে আমাদের 200 টাকা খরচা করতে হবে। আমরা ভোটের নাম তোলার সময় যখন একটা সময় ছিল যখন এত প্রচার ছিল না, ভোটের নাম তুলছে না, আর এখন মানুষ দৌড়ায়। 6 মাস পরে 18 হবে, আগে থেকে দৌড়াচ্ছে, আগে ভোটার কার্ডের নামটা তুলি। কেন? মানে বিভিন্ন স্কিমের যে পয়সা করে যাচ্ছে, সেগুলো যদি না পাওয়া যায়। তাহলে আমরা সচেতন হয়েছি যে আমাদের ভোটার কার্ডে নাম তুলতে হবে, আমরা সচেতন হয়েছি আধার কার্ডে নাম তুলতে হবে। একদিনই সচেতনতা আসবে যে নয় ওটা পোর্টালের নাম আমরা রাখতে হবে। সেদিন আমাদের জন্য অনেকটা দেরি হয়ে যাবে, সেদিন যারা বড় আসবে তারা সুযোগটা পাবে, বা তারা বুঝবে যে এটা নাম তুলতেই হবে। ঠিক যেরকম ইউনিভার্সিটিতে পড়তে গেলে রেজিস্ট্রেশন করতেই হয়, রেজিস্ট্রেশন না করলে পরীক্ষায় বসা যায় না, এটাও তাই সেদিন যখন এসেছিলাম তখন হয়তো এনএসএস এর একটা বেসিক জায়গাটা তোমাদেরকে আমি বলেছিলাম। আজকে একটু অ্যাডভান্স জায়গাটা বলছি যে আজকে এনএসএস এর যেহেতু তোমাদের বেশ কিছুজন এগিয়ে এসছে, তাহলে তোমাদের এর পরের ধাপ হচ্ছে এই কন্ট্রিবিউশনটাকে তৈরি করা। এটা তোমাদের প্রথম টার্গেট। আজকে স্পেশাল ক্যাম্প হলো মানে সেই স্পেশাল ক্যাম্প যখন 7 দিন চলবে, 7 দিনে বিভিন্ন সেশন হবে, বিভিন্ন কাজ তোমরা করবে এবং সেই কাজগুলোর ইমপ্যাক্ট অ্যানালিসিস করবে। এবং শুধু সেটাও নয়, আজকে আমি একটা কলেজের কথা বলি, কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ, ওরা যে গ্রামটা অ্যাডপ্ট করেছিল, যখন গ্রামটা অ্যাডপ্ট করে সেখানে মাত্র 12টি ফ্যামিলি আছে। ব্যাপারটা হচ্ছে মানে বিষয়টা কিরকম, ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা কিরকম সেটাই বলতে চাইছি। প্রথমেই তারা কি করলো, গ্রামের চারপাশে সুপুরি গাছ লাগিয়ে গ্রামটার একটা বাউন্ডারি তৈরি করলো। কে করলো? এনএসএস করলো। সে গল্পে যেমন দেখায়, এবিপি আমাদের একটা অ্যাডে দেখায় না, সেই হচ্ছে একটা হচ্ছে বটতলায় হচ্ছে পাশে এসে গাড়ি থামছে, দিয়ে বলছে আমরা সারাদিন খবর করি, এসব করি। ওরা একটা বট গাছ আছে সেই গ্রামটা, এবং সেখানে একটা বড় করে বোর্ড টানিয়ে রেখেছে যে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের দত্তক গ্রাম। বেশ দেখে একটা বেশ মনে হচ্ছে সিনেমা ব্যাপার, বেশ আমারও বেশ ভালোই লাগলো। সেখানে শুধু তারা গাছটা লাগায়, তারা কি করেছে, তারা ওখানে 12টা পরিবারকে তারা সেরকম কিছু কাজকর্ম করাটা মেনটেন চালায়, এরকম ব্যাপার। প্রত্যেকটা পরিবারের যাতে সেকেন্ড জেনারেশনটা রয়েছে, মানে যারা একটু মানে যারা এখনো উপার্জন করতো না, তাদেরকে বিগত 5 বছর ধরে তারা বি বক্স দিয়েছে। বি বক্স মানে যেটাতে মৌমাছি পালন করা, এবং তারা সেখানে মাঠে যেখানে
চাষ হয় ওদের যে অংশটা বাইরে এবং যেখানে আম গাছ আছে সেই জায়গাটা ওরা বি বক্সটা রেখেছে। এখন ওরা দিতে দিতে সেই বি বক্সের সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 16। 16টা বি বক্স থেকে তাদের যে মধু হয় সেই মধুর উপর ডিপেন্ড করে 4টে ফ্যামিলি চলছে। এই ডেভেলপমেন্টটা তুই এনএসএস করলো, মানে এনএসএস দাবি করতে পারে হ্যাঁ ওই 4টে ফ্যামিলিকে আমি চালাচ্ছি। এটা হচ্ছে ইম্প্যাক্ট, অ্যাসেট তৈরি করা। ওই গ্রামে শুধু এইটুকু করে ওরা থেমে থাকে, ওই গ্রামে ওটা সোলার লাইট লাগিয়েছে। আমি তো গিয়ে জিজ্ঞেস করলাম কত দাম, কি করে হলো, সোলার লাইট কি করে দিলেন আপনারা? বললো আমরা ছেলেমেয়েদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে প্রত্যেকবার স্পেশাল ক্যাম্পে একদিন কেউ খাবার খাবে না, তো সেই টাকাটা দিয়ে আমরা প্রত্যেকবার একটা করে সোলার লাইট দিয়েছি, 6 বছরে 6টা লাইট দিয়েছি। গ্রামটায় গেলে প্রত্যেকটা জায়গায় কলেজের নাম দেখা যাচ্ছে যে একদম সোলার লাইট দিয়েছে। এবার একবার একটু বেশি বেরিয়েছিল, কলেজকেও একটা দিয়েছে। তাহলে এমন জায়গায় যেতে হবে যে সেই রামকৃষ্ণ বলকে যেখানে যাওয়া একটা চিহ্ন রেখেছে। আজকে ওই গ্রামটা, আজকে যে প্রোগ্রাম অফিসারে রিসেন্ট ট্রান্সফার হয়ে গেল, কিন্তু সেটাই যে গ্রামটার লোকজন এসেছিল, ওই গ্রামটা যথেষ্ট দূরে, 8-9 কিলোমিটার দূরে এসেছিল। উনি যখন চলে যাচ্ছে মানুষরা দেখা করে, এটা ওনার প্রাপ্তি, এটা এনএসএস এর প্রাপ্তি। সুযোগ রয়েছে, প্রপার প্ল্যানিং, এবং অবশ্যই যদি কলেজ কর্তৃপক্ষ এগিয়ে আসে, প্রোগ্রাম অফিসার থাকলো, তোমরা যদি এগিয়ে আসো, সবাই মিলে যদি একটা কিছু করার চেষ্টা করা হয়। দেখো তুমি আজকে স্টুডেন্ট রয়েছে, এনএসএস করার সুযোগ পাচ্ছ, কাল পাস আউট হয়ে যাবে, এনএসএস করার তোমার সুযোগ নেই। লাইফে কখন কোন জিনিসের ফুল স্টপ চলে আসে কেউ জানে। আজকে যে বাসটা যে অটোটা ধরে তুমি আসো, যে কাকুর সাথে রোজ কথা বলে, যে কাকু তোমাকে 2 টাকা কম ভাড়া নেয় বা 5 টাকা কম ভাড়া নেয়, হঠাৎ 2 মাস পরে দেখবে যে অটোটা তো চুরি না, কারণ আমার কলেজ লাইফটা শেষ হয়ে গেছে। তারপরে যখন 2 বছর পরে কলেজের রিউনিয়নে তুমি এলে, এসে দেখলে সেই অটোওয়ালাটাই আর নেই, অটোওয়ালা অটো চালায় না। ভাবুন আজকে যে বেঞ্চটা তুমি এসে বসছো, সেদিন এসে দেখবে সেই বেঞ্চগুলোতে অন্য লোক বসে আছে, তোমাকে তখন বলছে একটু চা একটু বসতে দে, একটু বসতে দাও আমাদের, আমরা এদের করতাম, সেই বেঞ্চটা তোমাদের নেই। আজকে রোজ কলেজে এসে তুমি যে বন্ধুর সাথে প্রথম কথা বলো বা প্রথম গল্প করো, হঠাৎ একদিন দেখবে তার মোবাইল নাম্বারটাই আর হচ্ছে কল লাগছে না, বাস তাকে কল করা হয়নি, মানে পুরো আমার কল হিস্ট্রিতেই তার নাম নেই। আজকে আমি যার কথা বললাম যে আমার কোনো লিডার ছিল, যে আমাদের বন্ধু, তার সাথে তো আমার যখন আমি এনএসএস করতাম ডেলি কথা হতো। আজকে সে আর্জেন্টিনায় থাকে, কথা বলার তো কোনো প্রশ্নই নেই, মনে হলে কথা হয়, কারণ তার মনে শোনা আলাদা, আমার মনে শোনা। লাইফ ইজ ভেরি মাচ আনসার্টেন। আজকে যার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, হঠাৎ একদিন দেখবো তার ওই নম্বরটা হোয়াটসঅ্যাপে নেই। আজকে ফেসবুকে আমি যখন কিছু পোস্ট করি, যারা এসে লাইক করে, কমেন্ট করে, ভালো ভালো কথা বলে, একদিন দেখবো তার মোবাইলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, বুঝেই পাওয়া যাচ্ছে। তাই যখন আমাদের জীবনে যে জিনিসটা রয়েছে, সেই জীবনটাকে আমাকে উপভোগ করতে হবে, এবং সেই জিনিসটাকে আমাকে ফুললি সেটার মধ্যে ইনভলভ হতে হবে। আজকে আমি এনএসএস এ রয়েছি, এনএসএস যেদিন আমি সেদিন চলেও যাবো, সেদিনও যেন এনএসএস আমাকে ছাড়তে না পারে, সেই জায়গায় যেতে হবে। আজকে তোমরা সবাই পড়াশোনায় ভালো, ধরেই নিলাম পড়াশোনায় ভালো, সবাই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করবে। তুমি ভেবে দেখো, তোমার কলেজে যদি 1000টা স্টুডেন্ট থাকে, 1000 জনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়তো দেখবে 30 জন করে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করবে। মনে রাখবে কলেজ, মনে রাখা সম্ভব। আজকে তোমরা ভেবে রাখো তো, তোমাদের সময় যে মাধ্যমিকে তোমাদের রাজ্যে ফার্স্ট হয়েছিল, মনে রেখেছো তার কথা? কেউ মনে রাখে। কিন্তু সেই বছর আমার ইন্ডিয়া যদি কোনো বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা আমরা মনে রাখি, যেটা কম্পিটিশনের বাজারটা কিন্তু এরকম। আজকে পড়াশোনার পাশাপাশি যারা এনএসএস করছে, আজকে যারা ধরো স্পেশাল এই যে ক্যাম্পগুলো করলো, যারা আজকে যখন তুমিও ফার্স্ট ক্লাস নিয়ে একটা ইন্টারভিউ প্যানেলে যাবে, তারাও যখন যাবে, তখন তাকে অবশ্যই চাইবে যে সে চাকরিটা পাক, কারণ দুজনের তো মেইন সমান। এই ধরো আগের বছর সৌভিক চ্যাটার্জি, তোমরা হয়তো নাম শুনেছো বা এনএসএস ওয়েস্ট বেঙ্গল ফলো করলে জানবে, সৌভিক চ্যাটার্জি এনএসএস
ডিপার্টমেন্টে যাবে, তোমার কলেজেও চাইবে আমার কলেজে এরকম একজন প্রফেসর থাক যে একটা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে, আমার ডিপার্টমেন্টে এরকম একটা লোক থাক, দেখাতে পারবো আমার ডিপার্টমেন্টে স্টাফ দিলে তো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে। আবার যে বস আছে তার মনে হবে আমার আন্ডারে একজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে কাজ করবে, বুঝতে পারবে উনি এটাই হয়। এগুলো লাইফে খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট। তাই পড়াশুনো করো এবং পড়াশুনোর সাথে অ্যাড অন গুলো করতে থাকো। এনএসএস সেখানে একটা প্ল্যাটফর্ম যে তোমাকে একসাথে অনেক অনেক কিছু অল্প সময়ের মধ্যে দিতে পারে। পড়াশোনা করে তুমি জীবনে অনেক অনেক বড় জায়গায় পৌঁছতেই পারো, পৌঁছতেও এই আশা রাখি, কিন্তু স্বল্প সময়ে কিন্তু সবকিছু পাওয়া যায় না। পড়াশোনা একটা খুব অত্যাবশ্যক জিনিস এবং অনেকটা এগোনোর পরে গিয়ে সফলতা আসে, যে সফলতা দিয়ে মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা তৈরি হবে। এনএসএস এমনই একটা স্কিম 3 বছরের মধ্যে কলেজের মধ্যে তোমার গ্রহণযোগ্যতা তৈরি করে দেবে এবং কলেজ যতদিন ন্যাক করবে ততদিন ওই যে ছেলেটা ফার্স্ট হয়েছিল তাকে না তোমাকে ডাকবে, তোমার মেডেলটা নিয়ে এসো, তুমি যে ক্যাম্পে গিয়েছিলে তোমার ওই সার্টিফিকেটটা নিয়ে এসো। এইটাই ইভেন সেখানে আমাদের প্রত্যেকটা কলেজে যারা কলেজ চালায় সাংসদ থাকে, সংসদ যেগুলো হয় তাদেরও নাম রাখতে হবে, মানে যারা পুরনো হয়ে গিয়েছে, যারা তখন থাকবে তাদের রাখতে হবে, পুরনোদের কিন্তু এনএসএস হলে যাবে, এনসিসি হলেও রাখতে হবে। তো এনসিসি এনএসএস একসাথে করা যায় না, তো তোমরা এনএসএসে আছো, তাই একটা জায়গা তৈরি করে রেখে যাও যেখানে মানুষ বা তোমার কলেজ তোমাকে ডাকে, তোমার কলেজ তোমাকে চায়, সেই জায়গাটা এনএসএস দেয়। আজকে থেকে প্রস্তুতি নাও, যদি কারোর কোনো ইচ্ছা থাকে আমি আরডি ক্যাম্পে যাবো, যদি কারোর মনে হয় এনআইসি ক্যাম্পে তো কোনো সিলেকশন নেই, এনআইসি ক্যাম্প নিশ্চয়ই কেউ না কেউ আগামী দিনে যাবে। এনআইসি ক্যাম্প একটা কালচারাল প্রোগ্রাম, কিন্তু এর বাইরেও যে স্পেশাল প্রোগ্রামগুলো রয়েছে, যেটা আমি বললাম বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট, ওখান থেকে যেটার পরে তুমি দিল্লি যেতে পারো, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ কুইজ, তোমার মধ্যে তো কোনো না কোনো স্টুডেন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, তোমাকে আরো বেশি অ্যাডভান্স হতে হবে এবং তুমি অ্যাডভান্স হলে প্রাপ্তিকার তুমি যদি উপরে পৌঁছাও, তুমি যদি সফল হও, সার্টিফিকেট কার্ড হবে তোমার হবে। আজকে তুমি যদি তোমার কাজের মাধ্যমে একটা এনএসএস অ্যাওয়ার্ড পাও, তাহলে এনএসএস অ্যাওয়ার্ডে কার নাম লেখা থাকবে? তোমার নাম লেখা থাকবে, সফলতাটা কার? তোমার। এই জায়গাটা কিন্তু এনএসএস দেয়। তাই স্পেশাল ক্যাম্পে এসছো, স্পেশাল ক্যাম্পে 7 দিনে চেষ্টা করো, সেটা ধরো তোমরা কমিউনিটিতে যাবে, যখন এই কমিউনিটি বা তোমরা যে গ্রামে যাবে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলো, তাদের লাইফস্টাইলগুলো জানার চেষ্টা করো। আজকে তুমি যদি ওখানে গিয়ে কথা বলবে, ধরো কারোর যদি দেখো যে যার মাসিক ইনকাম 1200 টাকা 1500 টাকা এরকম লোকজন তুমি ওখানে গিয়ে পাবে, তখন বুঝবে যে জিনিসগুলো তোমার হাতে রয়েছে সেই জিনিসগুলো তাদের কাছে স্বপ্ন। যে জিনিসগুলো তুমি রোজ ব্যবহার করছো মনে হচ্ছে আরেকটা নতুন কিনলে হয়, সেটা তাদের কাছে স্বপ্ন, হয়তো নামই শোনেনি। আবার তুমি যদি এমন একটি মানুষের কাছে যাও, তাদের হচ্ছে মানে ধরে নাও মাসিক 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম হয়, ভারতবর্ষের 3% মানুষ 1 লাখ টাকার উপরে ইনকাম, বাকি বুঝতেই পারছেন তাদের 97% থাকে। যাই হোক, এবার তুমি যদি সেটা মানুষের কাছে যাও, সেখানে গিয়ে দেখবে তোমার কাছে যেগুলো স্বপ্ন সেগুলো তাদের কাছে প্র্যাকটিক্যাল। তোমার কাছে স্বপ্ন তুমি একটা আইফোন কিনবে, আর তারা বলছে আইফোনের তো লেটেস্ট মডেল আসছে না, একই আইফোন কদিন ছিল। আমাদের ইন্ডিয়াতে সব দেখা যায়, আমাদের যেমন বিবিধের মধ্যে বিভিন্ন রকম হয়, সব রকম ভ্যারাইটি আছে, এই ফিনান্সিয়াল স্ট্যাটাসেরও ভ্যারাইটি অনেক আছে। এইবার এটা না ফিনান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী তাদের অ্যাসেট বা তাদের সম্পত্তি আলাদা আলাদা, আরো অনেক কিছু, তাদের জীবনযাত্রা আলাদা। কারোর বাড়িতে ভাতের সাথে একটা তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে, কারোর বাড়িতে ভাতের সাথে নুন দিয়ে খেয়ে নিচ্ছে, আবার কোথাও বা সেটাও পাওয়া যায় না, পুরুলিয়াতে লোকে শুধু আলু মেটে আলু সেদ্ধ করে খাচ্ছে। আর তুমি আবার ইয়েতে যাও আর রেস্টুরেন্টের বাইরে গিয়ে যদি দেখো বলছে শুধু খাবার নষ্ট হচ্ছে, ফুড ওয়েস্ট হচ্ছে নষ্ট। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের সমাজ চলছে। তাহলে আমরা যত মানুষের কাছে যাবো, তাহলে তাদের লাইফস্টাইলগুলো আমরা জানতে পারবো। আমি একটা গরিব মানুষের কাছে গেলে, গরিব বলবো না, যে একটা ফিনান্সিয়ালি পিছিয়ে আছে, তার কাছে গেলে তার জীবনটা সম্পর্কে জানতে পারবো, যে সে কিভাবে লাইফটা চালায়, তার লাইফটা কি করে 1500 টাকায় চলে।
আবার যে 1 লাখ টাকা যার ইনকাম যদি আমি তার কাছে যাই, আমি তার কাছে গেলে জানবো 1 লাখ টাকা তো কেন তার সবকিছু পূরণ হচ্ছে না, কেন তার সংসারে শুধু অভাব লেগে আছে। তাহলে যত মানুষের সাথে আমি যাবো বা মিশবো তত কিন্তু আমি বেশি জানতে পারবো। এই সুযোগ এনএসএস দেয় স্পেশাল ক্যাম্পে। যখন তুমি কমিউনিটিতে যাচ্ছ, ওই পেন অ্যান্ড পেপারে কিছু সার্ভে নিশ্চয়ই হয়তো পড়াবে বা তোমরা করবে, তাতে বলছি তার কাছ থেকে জানার চেষ্টা করো। কারণ এটা জানবে যাদের সামনে তুমি গেলে তারা হয়তো তোমার থেকে জীবনটা আরেকটু বেশি রেখেছে, আর তাদের কাছ থেকে যত তুমি জানবে, ওই যে একই পড়া আমরা বারবার করি যাতে সেটা মুখস্থ হয়ে যায়, তুমি জীবনের যত প্রবলেম চোখের সামনে জানতে পারবে, শুনতে পারবে, তত তোমার নিজের জীবনে যখন সেই ধরনের কিছু সমস্যা আসবে সেগুলোকে অতিক্রম করা তোমার জন্য বেশি সহজ হবে। তাই এটা হচ্ছে একদম খুব গুরুত্বপূর্ণ বয়স। আবারও সেই কথা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে আমাকে ভাবতে হবে আমি জীবনে কোথায় পৌঁছতে চাইছি, এবং সেই হিসাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। নিজের কাছে ক্লিয়ার থাকা খুব দরকার। আজ থেকে 10 বছর 15 বছর পরে আমি কোথায় থাকবো সেটা জানার দরকার। কারোর মনে হতে পারে আমি 10-15 বছর পরে হিরো হবো, কারোর মনে হতে পারে আমি 10-15 বছর পরে একটা পলিটিশিয়ান হবো, কারোর মনে হতে পারে আমি শিক্ষক হবো, আবার কারোর এটা মনে হতে পারে যে না ঠিক আছে বিয়ে থা করে আমি সংসার করবো। নিজের চয়েস, সেগুলো প্রত্যেকটা মানুষের নিজের চয়েস, এবং নিজের চয়েস যেটা হলো সেখানে পৌঁছানোটাই হচ্ছে আমার আলটিমেট সাকসেস। আমার পাশের বন্ধুটি কোথায় পৌঁছলো, আমার পাড়ার লোক কোথায় পৌঁছলো, আমার পাড়ার ছেলেটি কোথায় পৌঁছলো, সেটা দিয়ে আমার সাকসেস মেজার করা যায় না। এত বাড়ির লোকজন বলে ও এখানে পৌঁছলো, ও এখানে পৌঁছে গেল, না, সেটা দিয়ে আমার জীবন চলবে না। আমার জীবনে আমি কি চেয়েছিলাম, আমি সেটা অ্যাচিভ করতে পারলাম কিনা, সেটা অ্যাচিভ করার জন্য আমি কি করলাম, আমি তার জন্য চেষ্টা করেছিলাম কিনা, সেটা হচ্ছে মেন। আজকে থেকে আমাকে ভাবতে হবে আমি কোথায় যেতে চাইছি, এবং সেখানে পৌঁছতে না পারলে সেই দিন আফসোস করার থেকে আজ থেকে চেষ্টা করা অনেক ভালো। আজ থেকে 10 বছর পরে এটা হলে ওটা হতো, ওটা করলে এটা হতো, সেই আফসোস করে কিন্তু জীবনে কিছু অ্যাচিভ করা যাবে। সময় থাকতে, আজকে যখন তোমরা জানো সময় থাকতে এখন পড়াশোনা করতে হবে, এখন পড়াশোনা না করলে পরবর্তীকালে আর বন্ধু বান্ধবরা সব পাশা হয়ে গেলে আর কিছু বের করে যায় কাল থেকে লিখবো, তার সাথে ডিসকাস করবো পরীক্ষাটা, এটা আমারও হয়েছে। কারণ বিচার হবে কার এই যে সত্যি একরকমের পড়াশোনা করে সেটা আমাদের মধ্যে যারা পড়াশোনা করেও তারা বুঝতে পারে যে পড়াশোনাটা আমি শেষ করতে পারলাম না, এইটা হচ্ছে সমস্যা। আর সায়েন্সের থেকে আরো বেশি করে বিল করতে হবে, আমি যেটুকু বললাম সেটাই কি শেষ না আরো কিছু আছে সেটা বুঝতে পারতে হবে। তো যতবার অনার্সের বই নিয়ে বসতাম ততবারই মনে হতো যে না এখানে পাশের বইটা নিয়ে পড়ি তাহলে তো কিছু দিতে আসে। যাই হোক, এই জন্য স্কুল লাইফটা আমরা আরো বেশি মিস করি। স্কুল লাইফটা আমরা বেশি মিস করি এই কারণে, কারণ ওই একটা ওই সময় হয়তো সবসময় আমাদের বকাঝকা দিতে হয়, অনেক কিছুতে আমাদের বাধা থাকে, বিপত্তি থাকে, আমাদের অনেক কিছু করতে দেওয়া হয় না। যখন সেগুলো পড়ার সুযোগ আসে বা সেগুলো পড়া নিয়ে থাকে তখন হয়তো কোথাও সেই যে বন্ধনটা, সেই বন্ধনটা খুঁজে পাওয়া যায়। তাই প্রত্যেকটা লাইফের ভেতরে আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা তাৎপর্য আছে, আলাদা আলাদা গুরুত্ব আছে। যাই হোক, আমাকে সেই জায়গাটা যেটা বেস্ট সেই জায়গাটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা আজকে এনএসএস এ আছো, এনএসএস এর 4 জন নিয়েছে, পরের মাসে 4 জনকে যাতে 10 জনে নিয়ে পৌঁছায় সেই লক্ষ্যে তোমাদের এমন কাজ করতে হবে সেই কাজ যাতে সবাই জানতে পারে, এবং সেই কাজগুলো যাতে সবাই বারবার করতে চায়, এবং তোমাদের নিজে থেকে এসে বলবে যে না আমি এই কাজটা করতে চাই। আজকে যারা বিচার হবে কার এ মানুষ মরলে পরে বিচার হবে। এই ডিস্ট্রিক্ট ক্যাম্প আগামী দিনে যারা আজকে এই ক্যাম্পের পরে এগিয়ে আসবে তাদের দায়িত্ব অনেক বেশি। তাদের দায়িত্ব আগামী দিনে মানে যে জায়গায় পৌঁছতে তার থেকে আরো উপরে নিয়ে যাওয়া, এবং আমি আশাবাদী যে তাপসবাবুর নেতৃত্বে তোমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, এবং তোমাদের এনএসএস ইউনিটের একটা আলাদা করে পরিচিতি গড়ে উঠবে, যাতে না আচ্ছা শহীদুল ইসলাম মহাবিদ্যালয়ে আচ্ছা ওরা এই জায়গা বা ওরা এনএসএস খুব ভালো কাজ করে। আজকে যেমন মানে আমরা সার্টিফাই করলাম কি দিন কাজ করে, ওদের একটা 100 ভলেন্টিয়ারের উপর কোনো ব্যাপার নেই। আজ এই কাজ করছে, কাল ও কাজ করছে, পরশু ও কাজ করছে, কি প্র্যাকটিসার ওরা 50 জনের ভলেন্টিয়ার নিয়ে গেল 5 জায়গায়, 10 জন করে দিয়ে 5 জায়গায় কাজ লাগিয়েছিল। ওদের কলেজ কর্তৃপক্ষ
স্যার অবধি হাফ প্যান্ট পরে বিপুলবাবুর সাথে গিয়ে আমরা দেখছি, আমরা জানছি, আমরা অনুপ্রাণিত হচ্ছি যে না চাইলে মানুষ কোথায় পৌঁছতে পারে, সেটা আমরা দেখছি। এতটা করতে হবে না, কিন্তু তারা রোজ করছে। তারা রোজ করছে বলে কি হয়েছে বলে পলিউশন কন্ট্রোল বোর্ডে তারা যখন অ্যাপ্লাই করে ওদের কলেজকে কাজ করার জন্য 7 লক্ষ টাকা দেয়। ইকো ব্রিক বানিয়ে তারা মালদা কলেজে একটা স্ট্যাচু বানিয়েছে। তারা ইকো ব্রিক আমার সাথে কথা বলে তারা এরপরে আরো এটাকে আরো প্ল্যানিং করছে। নির্ভর হচ্ছে তোমাদের এবং অবশ্যই কলেজের উপর সবটাই নির্ভর হচ্ছে, কিন্তু যতটা তোমাদের হাতে আছে সেটাতে কিছু করার চেষ্টা করো। আজকে কিন্তু বিভিন্ন দিবস আসে তার জন্য পোস্টার বানাও, তোমরা ভালো ছবি আঁকতে পারো, পোস্টার বানিয়ে শুধু পোস্টারের ছবি দিয়ে কিছু অ্যাক্টিভিটি হয় না, পোস্টারটা ধরে এক জায়গায় দাঁড়াতে হবে এবং পোস্টারটা যখন বানাচ্ছ তখন কিছু ছবি তুলতে হবে। ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং ডকুমেন্টেশন ছাড়া কিন্তু জীবনে এগুলো খুব টাফ। লাইফে যখন কেউ ব্লাড ডোনেট করে তাকে একটা সার্টিফিকেট দেয়, কিন্তু গাছ তুললে সার্টিফিকেট দেয় না। দায়িত্ব তোমার, তুমি যদি 50টা গাছ তুলো সেই এলাকার কাউন্সিলর বা পঞ্চায়েত থেকে লিখিয়ে নিয়ে আসা, তাহলে জীবনে গিয়ে একদিন তুমি বলতে পারবে যে না আমি এতগুলো গাছ লাগিয়েছি। নাহলে তুমি বলবে ও ওরকম সবাই বলে। একজন যেমন আমি নাম বলছি না, তিনি একবার বললেন আমি 4000 গাছ লাগিয়েছি। তো যাই হোক, একটা এলাকার মধ্যে 4000 গাছ লাগিয়েছে এক বছরে, সবাই বেশ মানে না এটা হতেই পারে না, তাহলে তো পৃথিবী বদলে যেত, সব সবুজ হয়ে যেত, এটা কিছু। যাই হোক, তিনি কনফিডেন্ট ছিলেন, তিনি দেখালেন তিনি গাছ পুঁতেছেন এবং অবশ্যই 4000টি পুঁতেছেন। তিনি 4000টি চায়ের পাতা পুঁতেছেন, চায়ের গাছ। যে চা বাগান হয় সেই চা বাগানে একসাথে 4000 গাছ ভাবনা 4000 সংখ্যাটা হলো, এবং ওখানে যে চা বাগান আছে তাদেরকে যদি সার্টিফিকেশন করেছিলেন এবং স্টুডেন্টরা এতই খুশি যে চা বাগানে তারা যারা চা শ্রমিক তাদের সাথে তারাও চা চাষ করে। এটাই তাদের ভালো লাগে। হ্যাঁ, ভালো ভালো ফটো তুলছে, তারা ছবিও ছাড়তো ফেসবুকে, ট্যাগও করতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলকে দেখতাম, ভালোই লাগছে। তাদের এমন এক কলেজ সূর্য সেন মহাবিদ্যালয় এনএসএস এর অ্যাওয়ার্ড পেয়েছিল। সূর্য সেন মহাবিদ্যালয়ের একটি ভলেন্টিয়ার একবার আমাকে ফোন করেছিল যে ওদের ওখানে একটা মন্দির আছে, সেখানে হচ্ছে যখন পুজো হয়, প্রত্যেকদিন পুজো হয়, প্রচুর দুধ নষ্ট হয়, ওদের এটা কি করা যায়, ঠাকুরের মধ্যে ঢালার পর এটা কি করা যায়। তো তখন আমার সাথে কথা হচ্ছে, তখন একটা উপায় হতে পারে যে সেটাকে যদি আমরা যদি এনএসএস ভলেন্টিয়ারকে দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে পারি এবং ওখানে যদি আমরা একটা নালার সিস্টেম করতে পারি এবং পাশে যদি একটা রিজার্ভার করতে পারি, তাহলে সেখানে গিয়ে যে দুধটা জমা হবে সেটা আমরা একটা ভিলেজে বিলি করতে পারি। তারা তখন ওখানকার রামকৃষ্ণ মিশনকে অ্যাপ্রোচ করে, সেই রামকৃষ্ণ মিশনের থেকে ওরা 8 না 9000 টাকা পেয়েছিল। সেই টাকা দিয়ে ওরা ওখানে নালা তৈরি করলো, রিজার্ভার তৈরি করলো এবং ওখান থেকে রোজ যেটুকু দুধ জমতো সেই দুধ নিয়ে গিয়ে ওরা যে চা বাগানটা ওদের অ্যালোকেট ছিল সেখানে গিয়ে বিলি করলো। যে ছেলেটি আমাকে ফোন করেছিল সেই ছেলেটিও কিন্তু রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, এবং যে কলেজ যেটা করলো সেও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। তাহলে আজকে এনএসএস করে এই জায়গায় পৌঁছানো যায়, ভাবতে হবে, চেষ্টা করতে হবে, স্বপ্ন দেখতে হবে, তাহলে যেটা ওরা পেরেছে একই রকম ভাবে তোমাদের মতো ক্লাসরুমে বসে তোমরাও পারবে। এই আশায় রাখো। থ্যাংক ইউ। দিগদর্শন করার জন্য এনএসএস এর মাধ্যমে আমরা কি করতে পারি, সমাজে কি করতে পারি, নিজে কি করতে পারি, তা অতি সুন্দর এবং সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরেন। স্যারের কথার মধ্যে দিয়ে আমি কোথাও যেন আমার যে স্টুডেন্ট লাইফ সেটাতে ফিরে এসেছি। মানে যেহেতু এনসিসি এবং এনএসএস দুটোই আমি করেছি নিজের স্টুডেন্ট লাইফে, এবং স্যার যে রাজপথের কথা বলছিল
দিনগুলো যেন আমরা প্রিয়দের মধ্যে ফিরে পেয়েছিলাম। আমরা যোগা করে একদিন যোগা হয়নি, সেদিনকে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, মানে ফিডব্যাক দিতে হচ্ছিল, সেখানে আমি বলেছিলাম যে আজকে যোগার ক্লাসটা মিস করেছি। শুধু যোগা না করার জন্য না, যোগা হওয়ার পর আমরা প্রোগ্রাম অফিসারগুলো, মানে যারা যারা প্রোগ্রাম অফিসার ছিলাম, আমরা সবাই এক জায়গায় ফটো তুলি। ফটোটা কিন্তু শুধু ফটো নয়, একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন। আমি যে একটা ভিডিওতে তোমরা দেখছিল যে জানি না, প্রত্যেকের নিজের ভাষায় আমরা নমস্কার, শুভ সকাল বলছি, ইন্টারঅ্যাকশন। কেন কথাগুলো বলছি? অনেকেই আছি আমরা, অনেক কিছু জানি, অনেক কিছু পারি, কিন্তু ও কি বলবে, ও কি ভাববে, মানে ওর ভাবনাটা আমি ভাবছি, ভাবতে ভাবতে আর বলাও হয়ে ওঠে না, করাও হয়ে ওঠে না। যাই হোক, স্যারের কথার মধ্যে দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো এনএসএস এ আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি সমাজের জন্য, আমরা কি করতে পারি নিজের জন্য। এবার তোমরা কি করতে পারো তার একটি ছোট্ট নিদর্শন আমি সবার সামনে তুলে ধরতে চাইছি। পাশের ঘরে আমরা একটা পোস্টার এক্সিবিশনের ব্যবস্থা করেছি, সবাইকে অনুরোধ করবো একটু আসার জন্য। এটা আমি কিছুদিন আগে একটা এনআইসি হলো আমাদের যেটা নেওসিয়া ইউনিভার্সিটিতে, ওখানে আমাদের ইউনিভার্সিটি অনেকেই গেছিলাম, যাই হোক আমি হয়তো সেখানে হবে, তোমরাও যাবে। সেখানে একটা প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হয়েছিল এবছর, প্রথম ক্রিকেট ম্যাচ, কোনোদিন কোনো এনআইসিতে হয়নি। তো যাই হোক সেটা কিছুটা মানে ওদেরকে বলে, ইউনিভার্সিটি অথরিটিকে বলে আমরা রাজি করেছি। যাই হোক ক্রিকেট ম্যাচ হলো, এবং ক্রিকেট ম্যাচে যেটা মজা ছিল, বিভিন্ন স্টেটের লোকজন একসাথে মিক্স করে টিম তৈরি হয়েছে। মানে যে ব্যাপারটা হচ্ছে সেই মানে ইন্ডিয়ান টিমের মধ্যে ব্যাপার, প্রত্যেকটা টিমে 11 জন আছে, সেই 11 জনের মধ্যে বিভিন্ন রাজ্য, কোনটা ইস্ট জোনের টিম, কোনটা নর্থ জোনের টিম, কোনটা সাউথ জোনের টিম, এই অবধিও টিম ছিল। এরপরে যেটা ছিল এটা মানে আমি অন্তত ইয়েতে দেখিনি, মানে আমার জ্ঞানে আমি অন্তত মানে ভারতবর্ষে দেখিনি, ওই একই টিমে ছেলেও ছিল মেয়েও ছিল। এবং যেহেতু মানে আমাদের এই ক্যাম্পটা যে সময় হলে কিছুদিন আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তো আমরা জানি যে আমাদের ফিমেল টিম ওয়ার্ল্ড কাপ উইনার, আমরা এই ইকুয়াল অপরচুনিটিটা সেখানে ক্রিয়েট করেছিলাম, এবং প্রত্যেকটা টিমেই 2 জন 3 জন করে ফিমেল ভলেন্টিয়াররাও এগিয়ে এসেছিল ক্রিকেট ম্যাচের জন্য। আবার বিষয়টা হচ্ছে এটা যখন প্রথমবার হলো, আমি যেটা বললাম যে এনআইসিতে, এবার এটা প্রথমবার হলো যেমন মানে এমন একটা ঘটনা সেদিন ঘটেছিল, যে ঘটনাটা ভারতবর্ষের ইতিহাসে মাত্র আগে একবারই ঘটেছে। সেই ঘটনাটা সেদিন আমরা সেদিন ওই মাঠে হয়েছিল, কোনো রেকর্ড না, কোনো রেকর্ড। ভারতবর্ষে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ একবার বন্ধ হয়ে গেছিল গুয়াহাটিতে, ইন্ডিয়ার ম্যাচ ছিল, যে ম্যাচ চলাকালীন একটা বি অ্যাটাক হয়, মৌমাছির অ্যাটাক হয়, যে সমস্ত মাঠ মৌমাছিতে ভরে গিয়েছে এবং প্লেয়াররা সব শুয়ে আছে, ম্যাচটা ডিসমিস হয়ে গেল। আমাদের ঠিক সেকেন্ড ম্যাচের সময় ঠিক সেই জিনিসটাই হলো। আজকে একটা প্রান্তিক জেলা, আজকে একটা দক্ষিণ 24 পরগনায় আমরা ম্যাচটা চলেছে, ঠিক সেই আর সেখানে আমিও আছি, আমাকেও কামড়েছে, যারা যারা ছিল কাউকে ছাড়ে। ইভেন একটা নাগাল্যান্ডের যিনি প্রোগ্রাম অফিসার এসেছিলেন, তাকে পিঠে 20খানা কামড়েছে মৌমাছি। ওটা মানে যথেষ্ট মানে ছড়িয়ে পড়েছিল। মানে এটাই হলো, এবার ওখানে যখন এটা ঘটছে তখন সবাই কষ্ট হচ্ছে, সবাই দৌড়াচ্ছে, মাথা ঢেকে বসে থাকছে, যে যেভাবে পারছে যাই হোক করছে। তারপর তাদের ট্রিটমেন্ট হলো, সেখানে ওষুধ দেওয়া হলো, সেখানে তারপর হচ্ছে তাদেরকে ইনজেকশন দেওয়া হলো, যার যেটা প্রয়োজন হলো। যখন এটা ঘটলো তাতে সবার অনেকটাই দেখা যন্ত্রণা হলো, সব 2টা মৌমাছি কামড়াতে গিয়ে আমাকে 3টে কামড়েছিল। আমার দুর্ভাগ্য এটাই ছিল যে আমাকে মানে ক্যামেরা হিসেবে সবসময় স্টেজে থাকতে হচ্ছে, আমার ঠিক কামড়াতে পারবে না, মুখে কামড়াবে, পিঠে কামড়া, হাতে কামড়া, কোনো সমস্যা সব মুখে কামড়া। কেউ যদি ছবিগুলো দেখে শুধু যে তোমার চোখটাই পেয়ে। যাই হোক ঘটনা হচ্ছে যখন এই জিনিসটা হয়ে গেল, তখন বিকেলবেলা সবাই যখন এলো, তাদের কাছে কিন্তু সেই মুহূর্তটাই একটা সারা জীবনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, সারা জীবনের নস্টালজিয়া হয়ে গেল। জীবনে অনেক অভিজ্ঞতা আসবে, ক্রিকেট ব্যাট দিয়ে আবার নামবো, কিন্তু এই জিনিস আর জীবনে কোনো দেখবো না। তাই লাইফে যখন কখনো কোনটা ঘটছে,
সেই জিনিসটা মানে একদিন হচ্ছে মেমোরি হয়ে যেত। তাই যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা সবসময় নেগেটিভিটির দিকটাকে ছেড়ে দিয়ে আমরা যদি একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে চলি, এই অভিজ্ঞতাটা কতজনের আছে? আমাদের মনে তো আমরা কতজনের অভিজ্ঞতা আছে বন্যা হলে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই। আজকে এখানে যদি হচ্ছে কোনো রকম হচ্ছে মানে খরা হয় বা হচ্ছে এই ধরনের কোনো ডিজাস্টার হয়, ভূমিকম্প হয়, তাহলে আমাদের অভিজ্ঞতা কোথায়? অভিজ্ঞতা নেই। তাহলে যে অভিজ্ঞতা যখন আমার নেই, তাহলে ওই সময়ে কি করা উচিত বুঝতে পারবো। কিন্তু ওই লোকগুলো কিন্তু জেনে গেল যে মাঠে খেলতে গিয়ে যেরকম মৌমাছি এরকম হয়, তাহলে কি করতে হবে, কোথায় গিয়ে বিচুলিটা জ্বালাতে হবে, মাথাটা আগে ঘামতে হবে, মৌমাছিটি কোন জায়গাটাকে বেশি অ্যাটাক করে যায়, যার মানে হচ্ছে মানে যে অ্যাটাকগুলো হলো তার ক্ষেত্রে অভিজ্ঞতা। তাই জীবনে প্রত্যেকটা জিনিস থেকে কিছু অভিজ্ঞতা লাভ করা কখন কোনটা কাজে এসে যায় কি হয়ে যাবে। স্যার ঠিক আছে। আগে দরজাটা খুলতে হবে, আগে দরজাটা একটু হাতটা নিতে। United's clap goes to উদযাপন করেছিলাম, সেই উপলক্ষে আমাদের ভলেন্টিয়াররা বানিয়েছিল। সায়েন্স ডেতে প্রোগ্রাম হয়েছিল, সেখানে সায়েন্সে পার্টিসিপেশনের উপর ভলেন্টিয়ার বানিয়ে আসছে। আপনারা হচ্ছে এই যে জিনিসগুলো রয়েছে খুলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কলেজটা রং হচ্ছে না। আমরা ঘরে সব দেখেছি, ঘরে থাকলো ঘরে লুকিয়ে না রেখে যদি মানে টালিয়ে রাখার জায়গা তো থাকবে না, ডিসপ্লে করার জায়গা নেই। আর ডিসপ্লে করলে আরেকটা সমস্যা, আমরা যারা কষ্ট করে বানাচ্ছি না আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যে বানাচ্ছে না তার কাছে এটা তুলে নিয়ে যাওয়ার বিষয়। এটা তখনই এটাকে রক্ষা করা যাবে। ধরুন আজকে এই ছবিটা বানিয়েছে যে ঘরে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হয়, সেই পলিটিক্যাল সায়েন্সের মেয়েটি বা ছেলে, তারপরে হতে পারে। হ্যাঁ, এটা ভাই একটা বড় ঘর পাওয়া যাবে। কারণ আমি যখন ক্লাস 6 এ পড়তাম, আমাদের ইতিহাসের এটা একটা দায়িত্ব দিয়েছিল। আমার নিজের সমাজসেবা শুরু হয়েছে ওইখানে, যে সারা ঘর মানে কে কতগুলো এগিয়ে আনতে পারে একদিনের মধ্যে, সে কনিষ্ক থেকে শুরু করে অশোক থেকে শুরু করে সবাই যে যা পেরেছে সব এগিয়ে এনে সারা ঘর ভরে দিয়েছিল। লোকের আবার দেখতে আসতো ওই ঘরটাকে। বছরের শুরুতে করেছিল, 1 বছর থাকলো, পুরো কিছু কোথায় গেল। এবার যদি এটা করা যায়, স্যার নোটসের উপর আমরা করেছিলাম প্রোগ্রাম,
হ্যাঁ হ্যাঁ সাথে টেকনিক্যাল ওই রকম 3-4টা কিনে নিলে হ্যাঁ হ্যাঁ এবার তাহলে ওইখানে বসি আমরা আজকের এটা চলবে? হ্যাঁ চলুক এবার ও এখানেও ছিল অনুকা এখানেও ছিল ভুলে গেছি কাটটা বলতে কি বলতো? লাস্টে দিয়ে দে সেটা কিন্তু ওই এন্টেম গুলো আগে ওটা ফ্যান্সের আগে অসুবিধা হচ্ছে না তো? সবাইকে বলবো একটু উঠে দাঁড়ানোর জন্য আমরা আমাদের এনএসএস এখন আমার ভুল হয়ে গেছে তুমি দাঁড়ানোর কথা ছিল ভুলে গেছিলাম চালাতে পারিনি সবাইকে একটু বলবো একটু উঠে দাঁড়ানোর জন্য এনএসএস সেন্টারটা আমি করবো
NSS flag goes to কয়েকটা কথা। প্রথমে জানাই যে টিমগুলো জয়েন করা হয়েছে এই ক্যাম্পের জন্য। তোমরা সবাই যারা যারা এখনো সেই টিমগুলোতে জয়েন করোনি সেই টিমগুলোতে জয়েন করে যাবে, নিজেদের মতো সুবিধা মতো কোন টিমে জয়েন করবে সেটা তোমাদের ব্যাপার। দ্বিতীয়ত টিম লিডারদেরকে বলবো যে যারা যারা টিম লিডার হয়েছো কাগজে লিখে তোমার পুরো টিমের ভলান্টিয়ারের নাম আমাকে দেবে। যে টিম সবথেকে বেশি ভালো কাজ করবে সেই টিমের জন্য কিন্তু 8 তারিখ পুরস্কার থাকবে। সুতরাং আর কাউন্টিং হবে গতকালের কাছ থেকে কাউন্টিং হবে। সুতরাং তোমরা তোমাদের মতো করে টিমের কাজকর্ম করবে। কাজকর্ম আমাদের করাই বলাই হচ্ছে, সেগুলো আমরা কাজকর্মগুলো করব। আগামী 8 তারিখ অবধি একটা আমরা অন্যরকম পাঠ্যক্রমের বাইরে কাজ শুরু করতে চলেছি, যা শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। আশা করি আজকে যখন তোমরা এসছো আগামী দিনগুলোতে তোমরা থাকবে এবং আমাদের যে লক্ষণীয় যে কাজে আমরা নেমেছি সেগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তোমাদের ছাড়া কিন্তু কোনো কাজই সম্পন্ন হওয়া সম্ভব নয়। একটু ওয়েট করো, এটা বের করো। হ্যাঁ, কালকে চুন হাতে করে নিয়েছে আমাদের জন্য খাওয়া দেবে। সন্ধ্যে আমি আসতে পারবো না, আমার সেই রেজিস্ট্রেশনের জন্য কি করে কোনো ব্যাপার না, বল বস কোথার থেকে করে, বস কি করে করছে পজ হয় না লাইভ ব্রডকাস্ট বন্ধ করো